জেরিন খাতা বাড়িয়ে দেওয়ার সময় নিলয়ের হাত স্পর্শ করে। জেরিন যেটা ইচ্ছে করেই করেছে সেটা নিলয় কিছুটা বুঝতে পারে, কিন্তু নিলয় কিছু বলে না। জেরিনকে অঙ্ক বুঝিয়ে দেয়। পড়া শেষ করে নিলয় যখন চলে আসবে তখন জেরিন ডাক দেয়, টিচার, হ্যাঁ। মাঝে মাঝে অঙ্ক বুঝতে অনেক সমস্যা হয়, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার পেলে অনেক ভালো হতো। আচ্ছা। নিলয় এসে জেরিনের খাতায় নাম্বার লিখে চলে যায়। জেরিন সাথে সাথেই ফোন এনে নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে চেক দেয়। নিলয়ের নাম্বারটা হোয়াটসঅ্যাপে শো করতেই মুচকি হাসতে থাকে জেরিন। একটা ভৌতিক ফটো দেওয়া ডিপিতে আইডি নাম লেখা মিস্টার নিলয়। জেরিনের হাত কাঁপে, নক করবে কি করবে না ভেবে। তবে সে অনেক খুশি। নিলয় বের হয়ে আসে। গেট দিয়ে বাহিরে আসতেই দেখতে পাই নিশি দাঁড়ানো, সাথে ওর লোকজনও আছে। ওদেরকে দেখে নিলয় দ্রুত হেঁটে চলে আসতে থাকে। তখনই পিছন থেকে একজন ডাক দিয়ে বলে, জিজু। নিলয় দাঁড়াতে গিয়েও থেমে যায়। তবে নিশি ডাকে। ওই টিচার, দাঁড়ান। নিলয় দাঁড়ালো। নিশি আসলো পাশে। নিশি বলে, চলেন, এগিয়ে দেই আপনাকে। দরকার নেই। কেন নেই? আমি মেয়ে না যে রাস্তায় কিছু হবে। বেশি কথা বলেন কেন? বেশি কথা বললে পোলাপান নিয়ে আপনার বাসায় হামলা করব, কিন্তু বলে দিলাম। না না, ঠিক আছে, আসুন। নিশি আর নিলয় হাঁটতে থাকে। পেছনে নিশির লোকেরা আসছে। নিলয় কোনো কথা বলছে না। বাজারে আসে ওরা। নিলয় অটোর জন্য দাঁড়ায়, কিন্তু ওদিকে অটো যেতে চায় না। যা দু একটা আসছে নিলয় একা যাবে বলাতে কেটে পড়ছে। নিলয় দাঁড়িয়ে থাকে। নিশি একটা অটো ডাক দেয়। এই অটো, এদিকে। জি আপা, আপনি যাবেন কোথায়? ধোপা পাড়াতে যাবেন? হ্যাঁ যাবো, ওঠেন। দুজন তো আপনারা? হ্যাঁ। টিচার উঠুন। আপনি যাবেন? হ্যাঁ, দেখছেন না একা যাবে না বললো। আচ্ছা। নিলয় উঠল। নিশিও উঠল পাশে। জিসান আর বাদল দৌড়ে ড্রাইভারের পাশে এসে বসলো। তারা ওদের সাথে যাবে বলে অটোওয়ালাকে জানালো। নিলয় চুপচাপ বসে আছে। জিসান মেসেজ দেয় নিশিকে। কি হলো আপু, চুপচাপ কেন? ও জানে তুমি ওরে লাইন মারছো। বুঝেছে তো। প্রপোজ করে দাও। না না, এখন না, বেশি বকিস না। কি কথা বলবো বলে দে। নাম্বার নিছো? নাম্বার চাও? নাম্বার চাইবো? ছি, মেয়ে হয়ে লাইন মারছি, আবার নির্লজ্জের মতন নাকি নাম্বার চাইবো? মানুষ প্রেমে পড়লে নির্লজ্জ হয়, এটা নতুন কিছু না। আর তুমি তো মহা নির্লজ্জ। লাথি খাবি একটা। চুপচাপ বসে থাক। হঠাৎ অটো জোরে ব্রেক করলো। নিশি বলে, কি ব্যাপার মামা, রাখলেন কেন? আপা, ধোপা পাড়াতে ঢোকা যাবে না। ওই যে দেখেন সামনে গ্যাঞ্জাম লাগছে। ওই চিশান, দেখ তো কি হয়েছে। জিসান আর বাদল নেমে সামনে যায়। সামনে যেয়ে দেখে একটা মেয়ের লাশ পড়ে আছে রাস্তার মাঝখানে, গায়ে সাদা ওড়না দেওয়া। পাশে মেয়েটার বাবা বসে কাঁদছে। জিসান এগিয়ে গিয়ে লোকটার কাছে জিজ্ঞাসা করে, চাচা কি হয়েছে? বাবা, ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে। মেম্বারের ছেলেরা মিলে আমার মেয়েটাকে দর্শন করে মেরেছে। আমি এর বিচার চাইতে গিয়েছিলাম, ওরা আমার মেয়েকে এখানে ফেলে রেখে চলে গিয়েছে। আচ্ছা, একটু অপেক্ষা করেন। জিসান আসে নিশির কাছে। নিশি বলে, কি হয়েছে? এই এলাকার মেম্বার আছে মাজেদ। মাজেদের ছেলে একটা লোকের মেয়েকে ধর্ষণ করে রাস্তায় ফেলে দিয়েছে। মেয়েটা মারা গিয়েছে। মানে মাজেদ মেম্বারের ছেলে? এমপির লোক না ওই মাজেদ? শালা, যতগুলো এমপির লোক আছে সবগুলো জানোয়ার। পুলিশ আসেনি? লোকটা কাঁদছে অনেক। আচ্ছা চল। নিশি বের হয়। ওরা তিনজন ভিড় ঠেলে চাচার কাছে যায়। নিশিকে দেখে লোকটা নিশির পা জড়িয়ে ধরে কেঁদে বলতে থাকে, মা, ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে। ওরা আমার মেয়ের সাথে খারাপ কাজ করেছে। বাদল, পানি নিয়ে আয়। পাছাড়ে আমি দেখছি, চিন্তা করবেন না। কি হয়েছে সবটা আমাকে বলে। নিশির কথা মতো বয়স্ক লোকটা নিজেকে কিছুটা সামলে নেয়। রাস্তার পাশে বসে নিশিকে বলে, আমার মেয়েটা স্কুলে পড়তো, 10-এ পড়েছে। আমি দিনমজুর, কষ্ট করে ওরে পড়াশোনা করাই। কিন্তু রাস্তাঘাটে ফাইল রে মাজেদের ছেলে মাহিন অনেক বিরক্ত করতো। প্রতিদিন মেয়েটা এসে কাঁদতো। একদিন এসে বলে, বাবা, মাহিন আমাকে অনেক বাজে কথা বলে। প্রেমের প্রস্তাব দিয়েছিল, আমি না করে দিয়েছিলাম। তারপর থেকে প্রতিদিন রাস্তায় আমাকে দেখে অনেক বাজে কথা বলে, আমাকে হুমকি দেয় তুলে নিয়ে যাওয়ার, আমার হাত ধরে জোর করে। আমি বকা দিয়েছিলাম এসব শুনে। বলেছিলাম যে যা পারে বলুক, যাবি আর আসবি, কারো দিকে তাকাবি না। এমন হইলে ঘরে বসে থাক, পড়াশোনার দরকার নেই, ছেলে দেখে বিয়ে করিয়ে দেই।
মেয়েটা আমার তো পড়াশোনা বন্ধ হবে বলে আর কিছু বলতো না আমাকে। পায়েল রোজ স্কুল থেকে এসে কাঁদতো। মা মরা একটা মাত্র মেয়ে আমার। আমার বাড়ির আশেপাশে মাহিনকে ঘুরতে দেখেছি অনেকবার। একদিন ডেকে বলেছিলাম, তুমি আমার মেয়ের সাথে এমন করো কেন বাবা? ও ছোট একটা মেয়ে, পড়াশোনা করছে, দয়া করে রাস্তাঘাটে ওকে উত্ত্যক্ত করা বন্ধ করো। আমাকে মাহিন গালি দিয়ে বলে, ওই শালা বুইড়া, তোর মেয়েকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিলাম, সে আমাকে না করে দিয়েছে, অপমান করেছে সবার সামনে। তোর মেয়েকে তো খাইছি আমি, দেখ তোর মেয়ের সাথে কি কি করি আমি। চাচা থামলো। বাদল পানি এনে দেয়। পানি খেয়ে কান্না ভেজা চোখে নিশির দিকে তাকালো। নিশি চাচার মাথায় হাত বোলাতে থাকে। জিসানের দিকে তাকায় নিশি। ইশারায় বলে পুলিশকে কল করতে। জিসান জানায় অলরেডি সে পুলিশকে কল করে দিয়েছে। চাচা আবার বলে, আমি সেই দিন কিছু বলিনি। একদিন আমি আমার মেয়ের পিছু নেই। চারজন ছেলে আমার মেয়েকে অনেক বিরক্ত করে, পথে আটকায় রেখে ওড়না ধরে টানে, গালে হাত দেয়, চুলে হাত দেয়। আমার মেয়ে মাঝখানে দাঁড়িয়ে কাঁদে। পায়েল চলে যেতে আমি ওদের কাছে যাই। মাহিন ছিল সেই ছেলেদের ভেতরে। মাহিনকে যে চর মারি আমি। ওরা আমাকে লাথি দিয়ে রাস্তায় ফেলে দেয়, অনেক বাজে গালি দেয়, আমার মেয়ের সাথে বাজে কাজ করার হুমকি দেয়। তারপর আজ 2 দিন হয়েছে আমার মেয়ে বাড়ি ফিরে না। আমি অনেক জায়গাতে খুঁজেছিলাম, এমনকি থানাতেও গিয়েছিলাম আমার মেয়েকে খুঁজে দিতে বলতে। থানার অফিসার বলে আমার মেয়ে নাকি কার সাথে পালিয়ে গেছে খোঁজ নিতে। ওরাও আমার মেয়ের নিয়ে বাজে কথা বলে, মা টাকা চায় কেস করাতে। আজকে যখন আমি এই রাস্তা দিয়ে হাঁটছি, আমার মেয়েকে একটা গাড়ি থেকে ফেলে দেয় আমার সামনে। ওর গায়ে কোনো কাপড় নাই। মা, একটা মেয়ে এমন দেখে ওড়না দিয়ে গেছে, আমার মেয়েকে ওরা মেরে ফেলেছে। নিশির মুখের রংটা পাল্টে লাল বর্ণ ধারণ করেছে। রাগে চোখে কোনা দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করেছে। গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে ওর। মাথা কাজ করা যেন বন্ধ করে দিয়েছে। বাদলকে ডাকে নিশি। ওই পোলাপানদের ডাক। মাহিনকে যেখান থেকে পারিস 8 ঘন্টার ভিতরে তুলে নিয়ে আসবি। যতজনই থাকুক সবকটাকে তুলে নিয়ে আয়। আর জিশান, রাস্তা আটকে দে। এখান থেকে কেবল অ্যাম্বুলেন্স ছাড়া আর কোনো কিছু যাবে না। আর চাচা, ওই জানোয়ার পুলিশকে দেখিয়ে দিবেন। জলদি কর তোরা। আর পোলাপান পাঠিয়ে দে এখান থেকে কিছু। আর একটা কাফনে কাপড় নিয়ে আয় তো, যা। নিশি রেগে পুরো কন্ট্রোলের বাহিরে চলে গিয়েছে। পায়চারি করছে সে। 5 মিনিটের ভেতরে কতগুলো বাইক আসে সেখানে। সবগুলো তো নিশির লোক। 10টা বাইকে 20 জন ছেলে এসে রাস্তা পুরো ব্লক করে দেয়। নিশির হাতে একটা বেসবল স্টিক ধরিয়ে দেয় জিসান। নিশির কাছে আসে পায়েলের বাবা। নিশির হাতে একটা কাগজ দিয়ে বলে, মাগো, এই কাগজটা আমি ওর পড়ার টেবিলে পাইছি। আমি বেশি পড়ালেখা পারি না, তবুও বুঝেছি এটা ওর লেখা। আমি এটা পকেটে নিয়ে 2 দিন ঘুরেছি। মেম্বারের বাড়ি গিয়েছিলাম, মেম্বার আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কাফনের কাপড় চলে এসেছে। নিশি পায়েলের গায়ের উপরে কাপড়টা দিয়ে ঢেকে দেয় পুরোটা। নিশির হাত পা কাঁপছে রাগে। একটা চেয়ার এনে দেয় একজন। নিশি চেয়ারে বসে কাগজটা মেলে ধরল। দুটো কাগজে অনেক কিছু লেখা, পিন দিয়ে কাগজ দুটো একসাথে করা। নিশি সবটা পড়ে। নিশি একবার চিঠি পড়ে তো আরেকবার পায়েলের দিকে তাকায়। চিঠিতে যা লেখা ছিল তার সারমর্ম হলো, নিশি চাচার দেওয়া কাগজটা হাতে নিয়ে পড়ে। সেখানে লেখা হলো, বাবা, আমার খুব ভয় করছে। মাহিন অনেক বাজে বাজে কথা বলে। আমি ওকে চর মেরেছি। সে আমার পাশে হাঁটার সময় বুকে হাত দিয়েছিল। সবাই সামনে চর মারাতে সে আমার দিকে এমন করে তাকিয়েছিল। জানি না কি হবে। 2 দিন পার হয়, সে 2 দিন সামনে আসে না। তোর মনে হয় আমার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। সে আমাকে একদিন জোর করে তুলে নিয়ে যেতে চেয়েছিল। তুমি বেন গরিব হলে বাবা, তুমি কেন গরিব হলে বাবা? কতবার বলেছি ওরা অনেক খারাপ। এখান থেকে চলো, চলে যাই। শুনে না। আরো অনেক কিছু লেখা ছিল। নিশি সবটা পড়ে বুঝেছে এখানে দোষটা আসলে মাহিনের। থানা থেকে এক গাড়ি পুলিশ আসে। থানার ওসি এসে নিশিকে বলে, কি হয়েছে ম্যাম? থানায় কল করেছিলেন আপনার লোক, আর রাস্তা ব্লক করে রেখেছে যে। ওই মেয়েটার লাশ দেখো। কি হয়েছে? মেয়েটার নাম পায়েল। মেম্বার মাজিদের ছেলে পায়েলকে ধর্ষণ করে মেরে ফেলে এখানে রেখে গিয়েছে। এই যে মরার আগে পায়েল কথা এখানে লেখা। আশেপাশে আরো খোঁজ নেন যে পায়েলের সাথে মাহিন কি কি করতো রাস্তাঘাটে। জলদি, এক্ষুনি খোঁজ নেন। ঠিক আছে ম্যাম। ওই তোমরা আসো,
আপনি একা যান। চাচা, কোন পুলিশটা আপনার মেয়ের কেস নেয়নি দেখান তো। চাচা আঙ্গুল উঁচিয়ে একটা পুলিশকে দেখায়। নিশি পুলিশের দিকে তাকায়। পুলিশের নাম হাশেম। নিশি চেয়ার থেকে উঠে দাঁড়ায়। চাচাকে বলে, আপনি কি কি বলেছিলেন? আমি বলেছিলাম আমার মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরেনি, একদিন হয়ে গেছে। আমার মেয়েকে খুঁজে দেন স্যার, ও বাড়িতে আসেনি। মেম্বারের ছেলে মাহিন ওকে বিরক্ত করতো রাস্তায়। থামেন এবার। হাশেম কি বলেছিল? বলেছিল মেয়ে বড় হয়েছে, দেখ কোনো নাগরের সাথে পালিয়ে গেছে। এখন তো কোনো মেয়ে এমনি এমনি হারায় না। দেখ কার লগে বাগছে, দেখবি বাচ্চা কাচ্চা হওয়ার পর ফিরে আসবে। আর যদি কেস দিতে চাস 10,000 টাকা দে, দেখা যাবে। আচ্ছা, জিশান পোলাপান কই? জিসান অর্ডার পর সাথে সাথেই হাসামকে যেয়ে পিটানো শুরু করে। পুলিশরা এগিয়ে আসতে চেয়েছিল, কিন্তু নিশির সব লোকেরা পুলিশদের আটকে রাখে। জিসান সহ দুজন ছেলে হাসিমকে পিটাতে পিটাতে রাস্তার উপর ফেলে দেয়। তারপর গণহারে যে যেভাবে পেরেছে লাথি মারতে থাকে। নাক মুখ ফেটে রক্ত বের হতে শুরু করেছে হাসিমের। নিশি বলে, গড প্রমিস, যদি কোনো পুলিশ বা কেউ এমপিকে কল করে এখানে আসতে বা ঝামেলা মেটাতে বলে, এমপি যদি নাক গলিয়েছে, এমপিকেও এভাবে পিটিয়ে রাস্তায় ফেলে রাখবো। বাদল, আরও পোলাপান ডাক। এই এরিয়া পুরো ভূমিকম্প বানিয়ে দেব। ওসি আসলো নিশির কাছে। পাবলিক স্টেটমেন্ট নিয়ে তিনি শিওর করলেন যে আসলেই মাহিন দোষী। কিন্তু তাদের অফিসারকে এভাবে পড়ে থাকতে দেখে ওসি ঘাবড়ে যায়। কিন্তু সে ব্যাপারে নিশিকে প্রশ্ন করার সাহস পায় না কেউ। আধা ঘন্টা পর আরও 15টা বাইক আসে সেখানে। 15টা বাইকে মোট 30 জন এসে জড়ো হয়। সৈকত টানতে টানতে মাহিন সহ ওর বাকি 3 বন্ধুদের নিশির সামনে এনে ফেলে। নিশি চাচার দিকে তাকায়। চাচা উঠে দাঁড়িয়ে বলে, এই হারামির বাচ্চা আমার মেয়েকে মেরে ফেলছে। কালো গাড়িতে করে ওরা আমার মেয়ের নগ্ন লাশ ফেলে চলে যায়। আমি দেখেছি সেই গাড়িতে বসেছিল। সৈকত, আপু, ওইগুলো কালো গাড়িতে নদীর পাড়ে বসে পার্টি দিতে দেখলাম। ওরা ওখানে বসে ড্রিঙ্কস করছিল আর নাচছিল। ম্যাম, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন আমাকে। আমি কখনো এই ভুল করব না। নিশি মাহিনের কাছে আসে। এরপর লাগাতার সেই বেসবল খেলার ভারী লাঠি দিয়ে বিরতিহীনভাবে পেটাতে থাকে। নিশির এমন পিটানি দেখে মনেই হচ্ছে না যে সে কোনো মেয়ে। তার ভেতরে যে শয়তান ভর করে শক্তি দিয়েছে, মারতে মারতে মাহিনকে আধমরা করে অজ্ঞান করে ফেলেছে নিশি। 9 জন পুলিশ নিশ্চুপ দাঁড়িয়ে নিশির এমন হিংস্র রূপ দেখছে। জায়গাতে এখন 200 জন লোকের ভিড় জমে গেছে। পুরো 200 মানুষই একদম চুপ। নিশিকে এতটা রাগী ওর লোকেরাও দেখেনি এর আগে। বাকি 3 ছেলের মধ্যে সুজন নামের ছেলে মাহিনের এমন মাইট দেখে বমি করে দিয়েছে, কিন্তু ওদের কোনো মাপ নেই। বাদল, জিসান আর সৈকত 3 জন মিলে 3টে ছেলেদের পিটিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে। 4 জনই অজ্ঞান হয়ে পড়ে আছে। নিশি চিৎকার করে বলে, ভালোবাসায় বাসি হতেই পারে, প্রপোজ করাই চাই। না করে দিলে পিছনে ঘুরতেই পারে, পিছু নিতেই পারে, কিন্তু তাই বলে রাস্তাঘাটে বিরক্ত করা, গায়ে হাত দিয়ে টিজ করা, এগুলো অন্যায়। আজকের পর যদি কোনো মেয়ে কোনো ছেলেকে প্রপোজ করে, ছেলে যদি এমন বেয়াদবি করে, সেই মেয়েদের বলছি বা প্রতিটা পরিবারকে বলছি, সোজা আমার কাছে চলে যাবেন। ছেলের নাম ঠিকানা আমার কাছে বলে দিয়ে আসবেন। তারপর ওর ঠিক এই অবস্থা হবে। মেয়েদের যে সম্মান করতে জানে না, মেয়েদের যে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে ভালোবাসা ফায়দা নিতে চায়, সে কখনো পুরুষ হতে পারে না। সে একটা বেজন্মা কাপুরুষ। আর যারা এসব দেখে চুপ থাকে, তারা মানুষই না। মাহিন, বাবা আমার মাহিন। মেম্বার ভিড় ঠেলে চিৎকার করতে করতে সামনে আসলো। মাজেদ মাহিনের দিকে তাকায়। মাহিনকে এভাবে পড়ে থাকতে দেখে হাঁটু মুড়ে বসে কাঁদতে থাকে। নিশি বলে, এটাকে কি করব? না থাক। ওই মাজেদ, শোন, বয়সে তুই আমার বড়, তবুও তোকে তুই করে বলছি, কারণ তোর থেকে একটা বেজন্মা জন্ম দিয়েছিস। 5 লাখ টাকা জরিমানা দিবি জাস্ট এক্ষুনি। তোর সময় মাত্র 15 মিনিট, না হলে তোর ছেলের অবস্থা আরো খারাপ হবে। যত দ্রুত করবি তত দ্রুত পুলিশ তোর ছেলেকে নিয়ে যাবে, হাসপাতালে ভর্তি করবে, তারপর থানায়। মাজেদ দৌড়ায়, বাড়ি থেকে টাকা আনে, পায়েলের বাবাকে দিয়ে দেয়। তারপর ওসি সেখান থেকে 4টে ছেলেকে নিয়ে যায়। 30 মিনিটের ভেতরে রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু এলাকার সব মানুষ এসে নিশিকে জড়িয়ে ধরে।
নিশিকে জড়িয়ে সবাই কান্না করে দেয়। নিশি হাত ঘড়ির দিকে তাকায়। রাত 9টা বেজে গিয়েছে। নিশির লোকজনই এখানে প্রায় 100 জন। নিশি আশেপাশে তাকায়। নিলয় নেই। সে তো চাচ্ছিল নিলয়ের সাথে সারাটা রাস্তা কথা বলতে বলতে যাবে, কিন্তু সেসব আর হলো না। নিশির নাম পুরো জেলাতে ছড়িয়ে পড়েছে মাহিনকে পিটানোর ঘটনা নিয়ে। সবকিছু পাবলিশ হয়েছে একটা আইডি থেকে, সেটা হলো অপ্রত্যাশিত বিকেল। সেখান থেকে নিশির সব ভিডিও সুন্দরভাবে এডিট করে পোস্ট করা হয়েছে, আর সেখান থেকে এই সব নিউজে টেলিকাস্ট করা হয়। এভাবে নিশির পরিচিতি আরও বাড়তে থাকে। নিশির কাজের প্রতি আয়াজ সাহেব বেশ খুশি, কারণ নিশির মাধ্যমেই এখন তিনিও বেশ পপুলার হয়ে যাচ্ছে। নিশির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আবারও পলাশকে কল দেয়। পলাশ, এই নিশি তো অনেক ঝামেলা করছে, ও বেঁচে কেন আছে? আঙ্কেল, আমি রাজ বলছি, আমাকে একটু সময় দিন। নিমিষে আমি ঠান্ডা মাথায় মারব। ও জানে না ওর সাথে কি কি ঘটতে যাচ্ছে। যেহেতু তুমি বলেছ, তার মানে কাজ হবে। তাহলে আর কোনো চিন্তা নেই আমার। তোমার মতো তুমি এগিয়ে যাও, আমার সব ধরনের সাপোর্ট তুমি পাবে। ঠিক আছে আঙ্কেল। কবির সাহেব ফোন কেটে দেয়। রাজ ফোনটা তার বাবা পলাশের কাছে দিতেই পলাশ বলে, রাজ, কি করতে চাচ্ছিস তুই? ড্যাড, সময় হলো একটা গেমের মতো। গেমের নামটা হলো কাজ। সময় সাপেক্ষে যে যত কাজ করবে সে তত ফল পাবে। গাছের একটা ফল আজ পেকে পড়লো, আবার আগামী দিন হবে এমনটা না, ফল পাড়ার 1 বছর পর আবার সেই দিনেই তুমি গাছের ফল দেখতে পারবে। এটাই হলো সময়। সময়টা আমার কাছে গেমের মতো। আমার ওপর ছেড়ে দাও আমি কি করি। আর তুমি না রাজনীতি করো, রাজনীতিবিদদের একটা বিশেষ গুণ থাকতে হয়। সেটা কি বলো তো? কি গুণ? সেটা হলো ধৈর্য শক্তি। এটা কেন প্রয়োজন বলো তো? কেন? এটা প্রয়োজন গালি খাওয়ার জন্য। গালি খেতে পারলেই তুমি পিওর রাজনীতিবিদ হতে পারবে। রাজের কথা রাগামাথা কিছুই বুঝতে পারে না পলাশ, শুধু নিজের ছেলের দিকে অবাক আর বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। রাজ কিছু না বলে বের হয়ে যায়। আজকে সে নতুন প্ল্যানে বের হয়েছে। রাজ তার দামি গাড়ি চেপে চলে আসে কাশেম মামার ফুচকার দোকানে। সে গাড়ি থেকে নামে। নিশির লোকেরা রাজকে দেখে এগিয়ে আসে। রাজের কাছে এসে মারিয়া বলে, রাজব্রজে তা হঠাৎ কি মনে করে? এই তো আসলাম আপনাদের চেয়ারম্যানকে দেখতে। আমাদের চেয়ারম্যানের জন্য কি আসা হয়েছে নাকি অন্য কোনো কারণ আছে? চেয়ারম্যানের তো এখন টিভিতে রিলসে সারা দেখা যায় না। তা ওই আইডিটা কি ওনার বয়ফ্রেন্ডের বুঝি, যেটা থেকে রিলস পোস্ট হয়? না, বয়ফ্রেন্ড না, আমরাও খুঁজছি সেকে। সে গোপনে ভিডিও করে রিলস ছাড়ে। ও আচ্ছা, তা চেয়ারম্যান কোথায়? আসেনি এখনো, মনে হয় আজকে আসবে না। ও, সেদিন যে ভালো কাজটা করলেন আপনারা। একজন অসহায় মানুষের মেয়ের ধর্ষণের বিষয়টা বলছি। এজন্য আসেন আজকে আপনাদের ট্রিট দিব। আসলে আমার এসব অরুচিপূর্ণ রাজনীতি ভালো লাগে না। যারা এমন ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে মারতে চাই এভাবে, কিন্তু বাবার জন্য পারি না। বাবার বন্ধু মেম্বার মাজেদ, কিভাবে কি বলবো বলেন আপনারা? এজন্য চাইতাম কেউ আসুক, শাস্তি দিক ওদেরকে। বাবাও সাপোর্ট করতো ওদেরকে, এজন্য কিছু বলতে পারতাম না। তবে সেদিন আপনাদের সবার যে কাজটা দেখলাম, তাতে আমার সাহস বাড়ছে। আর আপনাদের সাথে কথা বললে সাহস একটু বাড়বেই। এছাড়া আর কোনো কারণ নেই এখানে আসা। ও, এই ব্যাপার? তাহলে কোনো বিষয় না, আসেন একসাথে বসি। সবাই কাশেম মামার ফুচকার দোকানে আসলো। জিসানরা 15 জন মতো হবে। রাজ সবার জন্য 2 প্লেট করে ফুচকার অর্ডার করে, সাথে কোল্ড ড্রিঙ্কস। সবাই বেশ মজা করে আড্ডা দিতে দিতে খায়। রাজ কিছু সময়ের মধ্যে ওদের সাথে মিশে যায়। আপনি থেকে তুমিতে আসে। সবাই খুশি ওদের টিমে নতুন মেম্বার্স পেয়ে। রাজের উদ্দেশ্যে রাজ এগিয়ে যাচ্ছে। রাজ সবার থেকে বিদায় নিয়ে চলে আসে। আয়াজ সাহেব বসে আছে। অ্যানিমাস জিমেইলে মেসেজ করেছে তাকে। আয়াজ সাহেব বলে, অ্যানিমাস নগর হাসপাতালের যত ডকুমেন্টস আছে সেটা তুমি কবিরের কাছে পাঠিয়ে দিবা, যেন সে দেখে, আর দেখার পর নক করে আমাকে। আমি ব্ল্যাকমেল করতে চাই। কিন্তু আপনি ধরা পড়ে যাবেন আয়াজ সাহেব। দেশে অ্যানিমাসের প্রভাব বাড়ছে। যদি এমন সিক্রেট বিষয় পাবলিশ হয় তাহলে প্রথমে আপনাকে এসে জিজ্ঞাসা করা হবে এই ডেটা কোথায় পেয়েছেন। কারণ
স্বরাষ্ট্রমন্ত্রী তো এমনি এমনি আপনাকে ছেড়ে দিবে না, তাই না? সে অবশ্যই কারণ বের করে। কি আয়াস সাহেব, রাজনীতি করেছেন আর বুদ্ধি কমে গেলে চলবে? আপনি হলেন তাদের অপোজিট পার্টির লোক, পার্টির কেউ না আপনি। সমস্যা আপনার হবে। আপনি কিন্তু সামনে এমপি নির্বাচন করবেন, তাই এসব যদি আপনি লিক করেন তাহলে আপনি মেয়র পদেও থাকতে পারবেন না। আপনাকে সোজা জেলে যেতে হবে। আর তাছাড়া আপনি ভাবছেন যদি আমি এগুলো ওদেরকে দেই তাহলে তাদের অ্যানিমাসের উপরে ভয় হবে, আপনার লাভ হবে না। আপনার লাভ হতে হলে অ্যানিমাসকে ইনভলভ হওয়ানো যাবে না। তাই এটা এখন রেখে দেন, সময় বুঝে পাবলিশ করবেন। আর আপনি একটা জনগণের জন্য প্রকল্প তৈরি করেন, নিজ দায়িত্বে করবেন। টাকা তো আছেই আপনার কাছে। এই প্রকল্পে আপনি প্রতি মাসে জনগণকে সীমিত টাকায় বা 70% ছাড়ে নানা প্রয়োজনীয় পণ্য যেমন চাল, ডাল, চিনি, ছোলা, নানাবিধ পণ্য তাদের সেল করবেন। এটা করলে জনগণ আপনার কথা ভাববে, ভোট কিন্তু আপনার আসবে। অ্যানিমাসের থেকে আর কোনো রিপ্লাই আসে না। আয়াস সাহেব অ্যানিমাসের মেসেজটা আরো অনেকবার পড়ল। শেষে তিনি হাসতে থাকে, কারণ এত সুন্দর ঠান্ডা মাথার রাজনীতির প্ল্যান সে এর আগে কখনো পায়নি। রাজনীতি যেন নতুন করে তার শিখতে হচ্ছে। তবে আসলে অ্যানিমাস যা বলেছে সবটাই যথার্থ। লিডার হতে হলে এভাবেই প্ল্যানিং করে কাজ করতে হয়। আয়াস সাহেব একদমই ইমপ্রেসড হয়ে গেছে অ্যানিমাসের প্রতি। কিন্তু প্রশ্ন একটাই, কে এই অ্যানিমাস? সে কি চায়? সে কি করছে এই দেশে? সে কি এই দেশেই থাকে? তার পরিচয়ই বা কি? সবচাইতে বড় কথা হলো সে কেনই বা আয়াস সাহেবকে হেল্প করছে। জেরিন বেশ স্টাইল করে নিলয়ের সাথে কথা বলছে। নিলয় কিছুটা ভ্যাবাচাকা খায়, কারণ আজ 3 সপ্তাহ হয়ে গেল জেরিন এতটা স্টাইল করে আর একদম বাধ্য মেয়ের মতো কথা বলেনি। নিলয় জেরিনকে বলল, তোমার কি কিছু হয়েছে? কি হবে টিচার? না, কিছু না। বলেন না। ম্যাথ করো। জেরিন আশাহত হয়ে আবারও খাতায় অঙ্ক করতে শুরু করে। নিলয় ডিকশনারি নিয়ে পড়তে থাকে। অঙ্ক খাতা জমা দিয়ে জেরিন বসে থাকে। তখনই ওর ফোনে কল আসে। নিলয় আর চোখে জেরিনের দিকে তাকায়। জেরিন ফোনের দিকে তাকিয়ে আছে। ওর ফোনটা ড্রেসিং টেবিলে রাখা। বেজে চলেছে। কিছু সময় বাজার পর কেটে যায়। জেরিনের একটা অঙ্ক সামান্য ভুল হয়। নিলয় বোঝাতে যাবে, তখনই আবার ফোনটা বেজে ওঠে। নিলয় বলে, যাও ফোন রিসিভ করে আসো। সমস্যা নেই, আর হয়তো দিবে না। আচ্ছা শোনো, এই অঙ্কটা হলো তোমার আগের সূত্রের সাথে কিছুটা আবারও ফোন বাজতে শুরু করলো। নিলয় এবার কিছুটা জোর গলাতে বলে, যাও কথা বলে আসো। যাবো? হ্যাঁ। জেরিন ফোনের কাছে যায়, রিসিভ করে ফোন। রিসিভ করেই জেরিন বলে, কি সমস্যা আপনার? ফোন কেন দিচ্ছেন বারবার? বলেছি না আমি একজনকে ভালোবাসি, আমি তার জন্য অপেক্ষা করব। আপনি যতই প্রপোজ করুন আমার কিচ্ছু আসে যায় না। যদি আরেকবার কল করেছেন না, আপনার খবর আছে বলে দিলাম। আর আমি পড়ছি, পড়ার মধ্যে কল, বিরক্তকর। রাখেন ফোন। জেরিন ঝাড়ি দিয়ে ফোনটা কেটে দেয়। নিলয়ের কাছে আসে, নিলয়কে বলতে শুরু করলো। জেরিন চেয়ারে বসেই নিলয়কে বলল, উহ, আর বলবেন না টিচার, ছেলেটা আমার 2 ইয়ারের সিনিয়র, কিন্তু আমার পেছনে 1 বছর ধরে পড়ে আছে। কোথা থেকে যে নাম্বারটা পেয়েছে কে জানে। ফোন দিয়ে দিয়ে বিরক্ত করছে, কিন্তু আমি একজনকে অনেক ভালোবাসি, কিন্তু সে জানে না। আচ্ছা টিচার, একতরফা ভালোবাসা কি উচিত? নিলয় ভ্রু কুচকে তাকায় জেরিনের দিকে। জেরিন নিলয়ের দিকেই তাকিয়ে আছে। নিলয় বলে, এসব আমি জানি না, পড়াশোনাতে মন দাও, তোমারই ভালো হবে। নিলয় পড়ানো শেষ করে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়। নিশিকে বাহিরে বসে থাকতে দেখে সে। নিশি ডাকে নিলয়কে। নিলয় নিশির কাছে আসে। টিচার, সরি, সেদিন আপনার সাথে যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় ঝামেলা হলো। সমস্যা নেই, আপনি অনেক ভালো কাজ করেন সমাজের জন্য। আপনি না থাকলে হয়তো অনেক মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হতো। কিন্তু টিচার সাহেব, এসব না আমার মায়ের একদমই পছন্দ না। আমি যখন ছোট ছিলাম তখন আমার আঙ্কেল আমাকে অনেক আদর করত। ওনার কোনো সন্তান হয়নি, আর আমাদের পরিবারে কোনো ছেলে নেই। আমিও ওনার সাথে থাকতাম। বাবাকে যখন বলেছিল আমাকে রাজনীতিতে প্রবেশ করাবে, তখন মা নাক চিটকাই। এটা নাকি অনেক ডেঞ্জারাস একটি কাজ, মেয়ে হয়ে কেন এসবে জড়াবো আমি। কিন্তু বাবা তার ভাইয়ের কথা ফেলতে পারেনি, সেজন্য উনি রাজি হয়।
আঙ্কেল আমাকে চেয়ারম্যান বানানোর জন্য কত কিছু করেছে, কত মার খেয়েছে এমপির লোকেদের কাছে, কিন্তু তবুও উনি ওনার সব কিছু দিয়ে চেষ্টা করেছে আমাকে চেয়ারম্যান বানানোর জন্য। আমি হয়েও যাই। পড়াশোনার পাশাপাশি আঙ্কেলের সাথে আমি রাজনীতি করতাম। আমার এটা পছন্দের বিষয় হয়ে যায়। আঙ্কেল জেলেও ছিল আমার জন্য। কত কিছু যে হয়েছে, বাবাকে তুলে নিয়ে গিয়েছিল, বাড়ি ভাঙচুর হয়েছিল, কিন্তু আস্তে আস্তে আমি সব ঠিক করে নিয়েছি। ওদের খারাপ কাজে কখনো হাত দেইনি। খালি গত দিনের ঘটনা, এখানে এমপির লোকেরা অনেক অনেক বাজে কাজ করে, আমি এটা সহ্য করতে পারি না। এবার আঙ্কেলকেই এখানকার এমপি বানিয়ে দেব, তারপর পুরো উপজেলা একদম বাজে কাজ থেকে ঠিক করে ফেলবো। সবকিছু একা সামলাতে হয়, বুঝেছেন? নিলয় চুপচাপ নিশির থেকে কথাগুলো শুনল। নিলয় মুচকি হাসে। নিশিকে বলে, এরকম একটা লিডার এখানে না, বরং সবখানেই দরকার। আপনি চালিয়ে যান, অনেক ভালো কাজ করছেন, আপনার ইচ্ছা পূরণ হবেই। আপনি নিজের মতো এগিয়ে যান, কোনো সমস্যা হলে জানাবেন, হেল্প করার চেষ্টা করব। আপনি হেল্প করবেন কিভাবে? আপনি রাজনীতির বাহিরের মানুষ, তাছাড়া আপনাকে দেখে খুবই সহজ সরল মনে হয়। এসব আপনার দ্বারা হবে না, আপনি বরং অফিস বয় হয়ে থাকবেন। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে। টিচার শোনো। নিশি বসা থেকে উঠে দাঁড়ালো, নিলয়ের কাছে আসলো। নিলয়ের সামনে এসে বলল, আমার বোন একটু বেয়ারা, ও পিচ্চি মেয়ে, ওকে সামলাবেন আপনি। ও যা চায় মা তাই করে। জেরিন হলো আমার মায়ের অনেক প্রিয় মেয়ে। জানি সেটা। ওর কোনো সমস্যা হলে আপনাকে জানাবো, আপনিও জানাবেন। জি। এই জন্য আপনার নাম্বারটা জরুরি, দিন তো নাম্বারটা। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তবে জেরিন সেটা জানে। আসি। নিলয় দ্রুত বাইরে থেকে বের হয়, পকেটে হাত গুজে হাঁটছে। নিলয় নিশির কথা ভাবছে। মেয়েটা সুন্দর অনেক। মেইন বাজারে এসে নিলয় অটো নিচ্ছিল, এমন সময় একটা ছেলে এসে অটো থেকে নামে নিলয়েরই সামনে। নিলয়কে দেখে ছেলেটা জড়িয়ে ধরে। নিলয় বলে, কিরে অর্ক, তুই এখানে? ভাই চলে এসেছে, আমি এখানে তোমার সাথে থাকবো। আমার সাথে? কি সমস্যা তোর? তোকে না বলেছি আমার থেকে দূরে থাকতে? তোমার সাথে থাকতে হবে। মা বলেছে তোমার সাথে না থাকলে আমি যেন বাড়িতে না আসি। তোর মাটা যে কি করে! আমার মা তাই কি, আমার মা কিন্তু তোমাকে ভালোবাসে, আমাকে খালি বাড়ি থেকে বের করে দেয়। চুপ থাক। আর তোকে আগেও বলেছি, আমি যা করব যা বলবো তা নিয়ে প্রশ্ন করবি না। করে না তো? তা কোথায় ছিলে? এই বাজারে কি করো? পড়াতে গিয়েছিলাম। পড়াতে? কি হাসলে তুমি? তুমি পড়াতে যাবে মানে কি? হা হা হা। হাসবি না, মুখটা বন্ধ রাখ তুই। এও ফুচকা খাও, তারপর বন্ধ রাখবো। তুই কেন আসলি রে? তোর জন্য ঝামেলায় পড়বো। চুপ করো, কখনো আমার জন্য তুমি ঝামেলাতে পড়নি, বরং সব। চুপ থাক রে ভাই। নিলয় অর্কের হাত ধরে ফুচকার দোকানে নিয়ে আসে। নিলয়কে দেখে কাশেম মামা এগিয়ে আসে। নিলয় অর্ককে নিয়ে একটা টেবিলে বসলো। নিলয় বলে, বেশি বকবক করবি না। কাকিমা কেমন আছে বল? ভালো আছে, তবে তোমার জন্য মনে হয় ভালো থাকবে না, খালি নীল নীল করে। মা যে তোমাকে নীল বলে ডাকে, সেটা আর কেউ ডাকে? কেমন আছো বাবা? নিশিমার লগে তোমার দেখা হয়েছে? হ্যাঁ চাচা হয়েছে, আমি তো ওনার বাড়িতে পড়াতে যাই। তাই নাকি? তাহলে তো ভালো হয়েছে। কি নিবা কও? ওর জন্য ফুচকা দেন, আমাকে চা দেন। নিশিটা কে ভাইয়া? নিশিকে চিনো না? নিশি হইল আমাকে চেয়ারম্যানের এলাকার। তোমার ভাই নিশিমাকে বাঁচাইছিল অ্যাক্সিডেন্ট থেকে, তারপর নিশিমা তোমার ভাইকে খুঁজছিল। নিশি দেখতে কি খুব সুন্দর? হ্যাঁ, তা সুন্দর তো আছেই। আমাকে। ওই চুপ, চাচা জানতো, ওর প্রশ্নের জবাব দিবেন না, জলদি আনেন। নিলয়ের কথা শুনে কাশেম চাচা হাসতে হাসতে চলে যায়। নিলয় অর্কের মাথায় গাঁটটা দেয়। নিলয় বলে, বেশি না বকে তোকে যেটা বলেছিলাম সেটা কত দূর? সব রেডি আছে, যখনই চাইবা পাবা। ঠিক আছে, ঠিক মতো কাজ কর। কাজের বেলাতে আমি সিরিয়াস ব্রো, চিন্তা নেই। নিলয় কিছু বলল না। অর্কের ফুচকা চলে আসে। তারপর ওরা চা ফুচকা খেয়ে বিল দিয়ে সেখান থেকে চলে আসলো। রাজ চোখ বন্ধ করে আছে। তিন্নিকে ডাকে সে। তিন্নি আসলো। কি বলবো ভাইয়া? তোর পিছনে দেখলাম একটা ছেলে ঘুরে বেড়ায়, তুইও তো পাত্তা দিস, ঘটনা কি? ও, ছেলেটার নাম জিসান, ভালো একটা ছেলে, আমার মতোই। ও, রাজনীতিতে কিভাবে চিনিস?
ওই যে মোড়ের মাথায় ফুচকা দোকান আছে না, রাজীবের যে রেস্টুরেন্ট ছিল সেটা বন্ধ করার পর ফুচকার দোকান হয়েছে, ওখান থেকে পরিচয়। রাজীব? হ্যাঁ রাজীব, রাজীবকে তো দরকার। যাই হোক, জিসান হলো নিশি চেয়ারম্যানের লোক, ভালো ছেলে ঠিক আছে, কিন্তু ড্যাড জানলে সমস্যা আছে বলে দিলাম। জানবে না? আচ্ছা যা, আর ধন্যবাদ। কেন? রাজীবের কথাটা মনে করিয়ে দিদি, যা এখন। রাজ বাড়ি থেকে বের হয়। রাজীবকে সে থানা থেকে ছাড়াবে, কারণ একটা তো আছেই, নিশির প্রতি রাজীবের একটা রাগ আছে, সেটাই তো দরকার এখন। আজ সকাল থেকে বাংলাদেশের ভেতরে সকল সিম এক প্রকার কল ব্লক করে দেওয়া হয়েছে। মানে এদেশে যতগুলো সিম ওপেন আছে সেই সিমে কল বা কোনো মেসেজ আসবে না, ডাটা কানেকশনও বন্ধ। অ্যানিমাস সবকিছু বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের তথ্য সেবা মন্ত্রী পুলক হাসান সারাদিন তার টিম নিয়ে ডেটা ওপেনের দিক অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই সেটা কার্যকর হয়নি। সাধারণ জনগণ বিপাকে পড়েছে। রাত 12টা বাজে। আজ পুরো দিন সিমে না এসেছে কোনো মেসেজ, না এসেছে কোনো কল, না কাউকে কল করা গিয়েছে, আর না কোনো কিছু কোড ডায়াল করে চেক করা গিয়েছে, সবই অফ। কিন্তু রাত 12টা বাজার সাথে সাথেই সবার ফোনে একটা মেসেজ আসে। বাংলাদেশের আনাচে কানাচে যত জায়গাতে যেখানে পারে ফোনে সিম চালায়, তাদের সবার ফোনে একটাই বার্তা পাঠানো হয়েছে। ছোট থেকে শুরু করে বড়দের সবার ফোনে একই রকম মেসেজ। মেসেজটি দিয়েছে অ্যানিমাস। হ্যালো এভরিওয়ান, আমি অ্যানিমাস, দ্য লিডার অফ হ্যাকার। সাল 2016। এই সালে প্রথম তথ্যমন্ত্রী হয় মিস্টার পুলক হাসান। তার একটা গুণ আছে, আর সেই গুণের দ্বারা সে কি করেছে জানেন? সে তার সৎ বোনকে ধর্ষণ করে। শুনতে খারাপ লাগলেও সেটাই সত্য। টিভি অন করেন, দেখবেন আপনারা। তবে সেই কাজের জন্য দেশের অনেক পুলিশ আইনজীবীদের টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছিল, কিন্তু এবার সেটা হবে না। আমি সেই টাকা ওর কাছে থাকতে দেব না। আমি সেই টাকাগুলো হ্যাক করব। কিভাবে আসেন দেখাই। দেশে 10 কোটি মানুষই তাৎক্ষণিক টিভির সামনে বসে যায়। আস্তে আস্তে দেশের সবাই টিভি দেখতে শুরু করে। অ্যানিমাস যা খেল দেখাচ্ছে সেটা দেখতে অনেক বেশি ভালো লাগছে জনগণের, কারণ অ্যানিমাস এমন মানুষদের টার্গেট করছে যারা কালো টাকা জমিয়ে নিজেদের ব্যাংক ব্যালেন্স ফুরিয়ে রেখেছে। অ্যানিমাস হাঁটছে, লাইভ চলছে টিভিতে। সে হাঁটতে হাঁটতে চন্দ্রা ব্যাংকের সামনে চলে আসে। এটা অনেক বড় একটি ব্যাংক। হিসেব অনুসারে এই ব্যাংকে 2 থেকে 4 হাজার কোটি টাকা আছে। অ্যানিমাস ব্যাংকের সামনে এসে ক্যামেরাটা সেদিকে রাখে। ক্যামেরাটা যেন বেশ উঁচু জায়গাতে। অ্যানিমাস বলে, আমি আছি চন্দ্রা ব্যাংকের ঠিক সামনে 17 তলা ভবনের ছাদে। সামনে চন্দ্রা ব্যাংক, সেখানে এটিএম বুথ রাখা, লকারগুলো হাই সিকিউরিটি পাসওয়ার্ড দিয়ে সিকিউর করা। কিন্তু তাতে কি, এই ব্যাংকের যে নেটওয়ার্ক সার্ভার আছে তার অ্যাক্সেস আমার কাছে। কিভাবে নিলাম? সেখানকার ম্যানেজারের জিমেইলে একটা পরকীয়ার ভিডিও সেন্ড করেছিলাম, মানে তার বউয়ের নাম করে। সে ওটাতে ক্লিক করে, তারপর তার ফোনের সব তথ্য আমার কাছে চলে আসে। বোকাশোকা লোক ফোনের জিমেইলে ব্যাংকের সব বিষয়গুলো সেভ করে রেখেছে। তার ফোনের ড্রাইভে সব কিছুর ফাইল সেভ করা। ব্যাস, কাজটা তো সহজ হয়ে যায় আমার জন্য। ও হ্যাঁ, ম্যানেজারের বউকে আমি চিনি না, তবে অনেক প্ল্যান করে তার বউয়ের ছবি ম্যানেজ করি। লিঙ্কে তার বউয়ের ছবি শো করে, বেচারা ক্লিক করে। তারপর আর কি, ব্যাংকের সব অ্যাক্সেস এখন আমার কাছে। এমনকি ব্যাংকের ইমার্জেন্সি ফায়ার বাটনের অ্যাক্সেসও আমার কাছে। জাস্ট ক্লিক করব, পাসওয়ার্ড দেব, তারপর ওকে বাটনে চাপ দিলেই ব্যাংকে আগুন লাগবে, আর নষ্ট হবে 4,000 কোটি টাকা। কিন্তু এটা তো অন্যায়, এত টাকা নষ্ট হবে। না, কোনো অন্যায় না, কারণ এই টাকাগুলো তো এমনিতেই পচে যাচ্ছে, আর না খেয়ে মরছে শত শত হাজার হাজার মানুষ। পুলক হাসানের অ্যাকাউন্ট নাম্বার 628474। তার পাসওয়ার্ড হলো 6484। একটু আগে চেঞ্জ করলো। তিনি যতবার চেঞ্জ করবে ততবারই আমি জানতে পারবো। অ্যাকাউন্টে আছে 1,000 কোটি টাকা। এত টাকা কিভাবে এলো? কিন্তু এবার অ্যানিমাস থানে। পিছনে 20 জন পুলিশ আসে। পিস্তল বের করে পুলিশ অফিসার জাহিদ বলে, হ্যান্ডস আপ অ্যানিমাস, তোমাকে পুলিশ সব দিক দিয়ে ঘিরে ফেলেছে। তাকিয়ে দেখো, তোমার 3 পাশের বিল্ডিং এ পুলিশ তোমাদিকে গান তাক করে আছে। নিজেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করো। লাইভ টেলিকাস্ট হচ্ছে টিভিতে, পুলিশকেও দেখানো হচ্ছে। হেলিকপ্টার দিয়েও চারিপাশ ঘিরে রাখা হয়েছে অ্যানিমাসকে। অ্যানিমাস হাসতে থাকে। সবাই ভয় পেয়েছে,
কারণ দেশের সাধারণ জনগণ চায় না যে অ্যানিমাস ধরা পড়ুক, কারণ ওরা যা পারছে না তা অ্যানিমাস একা করে দিচ্ছে। আয়াজ সাহেবও চুপচাপ বসে আছে। অ্যানিমাস এবার ধরা পড়ে গেলে সব শেষ, কি হবে এখন ওর? কিন্তু অ্যানিমাস হাসছে কেন? অ্যানিমাসের হাসির শব্দ টিভিতে শোনা যাচ্ছে। অনেক পুলিশ ফোন হাতে লাইভটা দেখছে। অ্যানিমাস বলে, জাস্ট নাও দ্য অ্যাকাউন্ট হ্যাজ বিন হ্যাকড। তার অ্যাকাউন্ট এখন জাস্ট এমটি। এমন সময় জাহিদের কানে অডিও ব্লুটুথ থেকে পুলক অর্ডার দেয়। শুট দ্য বাস্টার্ড। জাহিদ সাথে সাথে সব পুলিশদেরকে চিৎকার করে বলে, ফায়ার! আর ঠিক তখনই হাজার খানেক গুলি এসে লাগে অ্যানিমাসের বুকে। আর অ্যানিমাস এতগুলো গুলি খেয়ে ছাদের থেকে সোজা নিচে পড়ে। 17 তলা ছাদ থেকে নিচে পড়েছে, আবার এতগুলো গুলি খেয়েছে। অ্যানিমাস মরে গেছে এটা শিওর। টিভির স্ক্রিন অফ হয়ে যায়। আয়াজ সাহেব বসা থেকে উঠে দাঁড়িয়েছে। সবগুলো পুলিশ ছাদ থেকে নিচে নামে। অ্যানিমাসের লাশের ওখানে আসে। অ্যানিমাস পড়ে আছে রাস্তার উপরে, মুখটা মাটির দিকে। 20 মিনিট পর জাহিদ আসে লাশের কাছে। ঠিক সেই সময় ফোন বেজে ওঠে সেখানে থাকা সবার। ফোনে লাগাতার নোটিফিকেশন আসতে শুরু করে। নোটিফিকেশনের উপরে ক্লিক করে জাহিদ। সবাই একই কাজ করে। টিভিতে লাইভ দেখানো হচ্ছে আবার। একটা হাসির শব্দ শোনা যাচ্ছে, তবে স্ক্রিনে কাউকে দেখা যাচ্ছে না। স্ক্রিনটা জাস্ট ডার্ক হয়ে আছে। টিভিতে একই রকম হয়ে আছে, শুধু কেবল বিদঘুটে হাসির শব্দ শোনা যাচ্ছে। ঠিক তখনই স্ক্রিন ঝিরঝির করতে শুরু করে। তারপর 1, 2, 3 কাউন্টডাউন করতে করতে 5 সেকেন্ড পর কারো হাঁটার দৃশ্য দেখা যায়। একটা চেয়ার দেখতে পায় সবাই। সেই কেউ একজন সেই চেয়ারটাতে এসে বসলো। ক্যামেরার ফোকাস একটু একটু করে তার উপরের দিকে যেতে থাকে। মুখের কাছে আসতেই একটা হ্যাকার মাস্ক পরা কাউকে বসে থাকতে দেখা যায় সেখানে। বুক থেকে জ্যাকেটের চেন খুলে ফেলা হয়। কালো গেঞ্জি পরা, আর উপরে লেখা অ্যানিমাস। সবাই চমকে ওঠে। অ্যানিমাস যদি এখানেই থাকে তাহলে পুলিশ কাকে গুলি করে মারলো? অট্ট হাসি ভেসে ওঠে সবার কানে। অ্যানিমাস হাসতে হাসতে বলে, হ্যালো পুলক সাহেব, তোর আর তোর প্ল্যান কাজে লাগলো না। তোর 1000 কোটি টাকা এখন আমার কাছে। কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে সেটাও খুঁজে বের করতে পারবি না। গুড বাই গাইস, আবার দেখা হবে কোনো একদিন। অ্যানিমাস স্ক্রিনে থেকে চলে যায়। লাইভ বন্ধ হয়ে গেল। জাহিদ অ্যানিমাসের লাশকে সরাতেই দেখতে পায় এটা একটা পুতুল। তাহলে এটা ছিল অ্যানিমাসের মাস্টার প্ল্যান। আয়াজ সাহেব যেন হাঁপ ছেড়ে বাঁচে। অ্যানিমাস বেঁচে আছে, তাহলে সবকিছু ঠিক আছে। এবার নতুন কিছু হবে। তারপর রাজ আগের সেই রেস্টুরেন্ট মালিককে থানা থেকে ছাড়িয়ে আনে। রাজ গাড়িতে বসে আছে। রাজীব এসে রাজের গাড়িতে এসে বসলো। রাজীব বয়সে রাজের থেকে কিছুটা বড়। রাজীব রাজকে জানে না। কারাগার থেকে বের হওয়ার সময় গেট থেকে জানানো হয়েছে বাহিরে গিয়ে দেখবে একটা কালো রঙের গাড়ি দাঁড়ানো, সোজা সেই গাড়ির ভেতর চলে যাবে। রাজীব ঠিক তাই করে। বাহিরে এসে দেখে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তার এক পাশে। রাজীব সোজা গিয়ে সেই গাড়ির দরজা খোলে। রাজকে বসে থাকতে দেখে সে। রাজ ইশারায় গাড়িতে উঠতে বলল। রাজীব গাড়িতে উঠে বসে। নিশিকে চেনো তুমি? নিশি মানে ওই চেয়ারম্যান নিশি? হ্যাঁ, ওই নিশি। হ্যাঁ, কেন চিনব না? ওটাকে সুযোগ পেলে বোঝাবো আমি কি করতে পারি। বেটির অনেক দেমাগ, এক ঝটকাতেই ওর দেমাগ আমি কমিয়ে দেব। গুড, এই জন্যই তো তোমাকে ছাড়ানো। আমি তোমাকে যা যা বলবো তাই করবে। গাড়ি থেকে নামার পর তুমি আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না। মানে আপনি আমাকে ছাড়িয়েছেন নিজের জন্য? নিশিকে রাস্তা থেকে সরাতে হবে, সেটা তুমিও চাও আমিও চাই, তাই তোমাকে ছাড়ানো হয়েছে। আমি কে আর তোমাকে পুলিশ ধরবে না এমনটা ভাবা বন্ধ করো। আমার কাজ না হলে তোমাকে পুলিশ আবার ধরবে, তাই নিশিকে পথ থেকে সরাও। তাকে বেইজ্জত করো, তার উপর নজর রাখো। সে কি কি করে সেগুলো আমাকে জানাবে। ওকে, এগুলো করলে আমি জেলে যাব না তো? আর তাছাড়া আমার কাছে টাকা নেই, কিভাবে থাকবো? তোমাকে প্রতি মাসে বেতন দেওয়া হবে এই কাজের জন্য। আমি চাইলে অন্য লোক রাখতে পারতাম, কিন্তু তোমাকে রাখছি কেন জানো? কেন? তোমাকে বলা যাবে না, নিজেই বুঝতে পারবে। নামো এখন, সামনে নিশিদের আড্ডার জায়গা। রাজীবকে নামিয়ে দেয় রাজ। তারপর গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে। নিলয় বারান্দায় এসে ফুল গাছে পানি দিচ্ছে। হঠাৎ রাস্তার পাশের চায়ের দোকানে কয়েকজনকে বসে থাকতে দেখে নিলয়। লোকগুলো চেনা।
নিশি, জিসান, মারিয়া আর বাদল বসে আছে। নিলয় ওদেরকে ওখানে দেখেই অবাক হয়। ওরা এখানে কি করছে? নিশি তাকায় উপরের দিকে। নিলয়কে দেখে বারান্দায় দাঁড়িয়ে গাছে পানি দিচ্ছে। দুজনের চোখে চোখ পড়তেই নিশি হাত ইশারায় হ্যালো বলে। নিলয় তাড়াতাড়ি বারান্দা থেকে ভিতরে আসলো। অর্ক ঘুমোচ্ছে। অর্ক ওঠার আগে নিশিকে বিদায় করতে হবে এখান থেকে, না হলে সমস্যা আছে। তাড়াতাড়ি নিলয় নিচে চলে আসে। সোজা চায়ের দোকানে এসে নিশির সামনে দাঁড়ায়। জিসান বলে, ওরে বাপরে, ওই তোরা দেখলি আগের দিনে কি হতো? নায়ক নায়িকার বাড়ির সামনে ঘুরঘুর করতো, নায়ক নায়িকার পিছু নিত, নায়ক নায়িকার নাম্বার কল করে বিরক্ত করত। কিন্তু এখন দেখ সবকিছু উল্টো। আমাদের নায়িকা তো তার নায়কের জন্য সোজা আমাদের টেনে নিয়ে চলে এসেছে। আর নায়কেরও কি টান রে, দেখ সোজা 4 তলা থেকে নিচে চলে এসেছে। উফ, কি প্রেম, কি ভালোবাসা! ওয়াও, এদের ভালোবাসা দেখে আমি শিহরিত। আই এম মিসিং তন্নি। জিশান চুপ। আপনি এখানে? এদিকে আসছিলাম একটা কাজে, আপনাকে দেখলাম গাছে পানি দিতে, তাই দাঁড়িয়েছি। আচ্ছা, সামনের দিকে চলেন, হেঁটে কথা বলি। নিলয়ের কথা শুনে নিশি অবাক। যে ছেলে চুপচাপ থাকে সে নাকি বলে সামনে হাঁটতে হাঁটতে কথা বলবে। নিশি আর নিলয় আগে আগে হাঁটছে, পিছনে জিসানেরা আসছে। নিলয় বলে, এবার বলুন সত্যি সত্যি কেন এসেছেন এখানে? ওই যে তখন বললাম, আবার কি? আমার মনে হয় আপনি মিথ্যা বলছেন। হ্যাঁ বললাম মিথ্যে, সত্যিটাও বলবো না, তাতে কি হয়েছে? না কিছু না, কিন্তু যতটুকু মনে হচ্ছে আপনি আমার থেকে গুরুত্ব পেতে চাইছেন, এটা কিন্তু ঠিক না। কেন এমন মনে হলো? পাল্টা প্রশ্ন না করে ঠিকভাবে কথা বলুন। আমার তো মনে হচ্ছে আপনি আমাকে পছন্দ করেন, তাই না? হ্যাঁ করি, কিন্তু আপনাকে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না। কেন? আপনি কি সিঙ্গেল না? আমার কোনো মেয়ে বন্ধু নেই। তাহলে আপনার ফ্যামিলি কি গরিব? না এমনটাও না, কিন্তু আপনি যেটা বুঝতে পারছেন না সেটাই সমস্যা হতে যাচ্ছে। আপনি আরো ভাবুন, আর বাড়ির সামনে আসবেন না, মানুষজন কি বলবে? কেউ কিছুই বলবে না। আর শুনুন, কালকে কিন্তু 25শে ডিসেম্বর, মনে থাকে যেন, আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, চলে আসবেন। নিশি আর দাঁড়ায় না সেখানে, জিসানদের ডেকে সেখান থেকে চলে যায়। নিলয় নিশির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আজকে পড়াতে যেতে হবে ওর। নিলয় সেখান থেকে চলে আসে। গণমাধ্যমের সামনে রাষ্ট্রপতি, তথ্য প্রতিমন্ত্রী বসে আছে। টিভিতে তাদের ইন্টারভিউ নেওয়া হয়, সেটাই দেখানো হচ্ছে। সাদিক নামের সাংবাদিক প্রশ্ন করলো, আচ্ছা স্যার, এই যে এতগুলো টাকা হ্যাক করে আপনাদের থেকে এনিমাস নিয়ে গেল, আপনারা চুপ কেন? মিডিয়ার সামনে কেন এসে এসব নিয়ে কথা বলছেন না? তবে কি আপনারা জানতেন এটা হবে? সাদিকের প্রশ্ন শুনে দুজনেই চুপ হয়ে গেছে। বড় বড় অফিসারেরা এখানে আছে, কি বলবে বুঝতে পারছে না। তাদের অ্যাকাউন্ট অনেকগুলো, আর সেই অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পড়ছে। কিন্তু এত টাকা ওদের অ্যাকাউন্টে কি করছে, কিভাবে এলো এত টাকা, আর কেনই বা তারা চুপ? নাজিম প্রশ্ন করলো, আপনারা উত্তর দিন। তবে কি আমরা ধরে নেব যে আপনাদের মতো মন্ত্রীরা আমাদের মতো জনগণের টাকা হাতিয়ে ঘুষ বা 2 নম্বরই করে টাকা নিজেদের অ্যাকাউন্টে ঢুকিয়ে বড়লোক হয়েছেন? যদি না হয় তাহলে এর হিসেব আমাদেরকে দেন। কেন হাজার হাজার কোটি টাকা আপনাদের অ্যাকাউন্টে আছে? কোথা থেকে এলো এত টাকা? সাংবাদিকদের একের পর এক প্রশ্নে দুজন দেশের বড় মন্ত্রীরা একদম চুপ হয়ে গেছে। আগে সাংবাদিকেরা এতটা প্রশ্ন করার সাহস পেত না, কিন্তু এখন ওদের পেছনে এনিমাস আছে, আর এনিমাসের দ্বারাই সবাই এখন সঠিক তথ্য প্রচার করতে শুরু করেছে। এখন খারাপ লোকেরা কোথায় যাবে? রাষ্ট্রপতি ফারাদ বলে, দেখুন, বিষয়টা এমন না, আমাদের অ্যাকাউন্টে যা টাকা আসছে সেগুলো সরকারি কাজের জনগণের সেবার খাতায় লাগবে। কিন্তু এগুলো সরকারি অ্যাকাউন্টে থাকা প্রয়োজন না। আর যতটুকু খোঁজ জানা গিয়েছে, আপনাদের অ্যাকাউন্টে সে সমস্ত ব্যাংকে করা যে সমস্ত ব্যাংক কালো টাকা রাখার কাজে ব্যবহৃত হয়, এনিমাস আপনাদের সব অ্যাকাউন্টের খবর কিভাবে রাখে, আর কত অ্যাকাউন্টের মালিক আপনারা, সবকিছুর হিসেব এক্ষুনি দেন। পুরো দেশ এখন তোলপাড়। এনিমাস সবার মুখোশ খুলে দিতে শুরু করেছে। দেশের সব মন্ত্রীরা এখন ভয়ে আছে। খালি মন্ত্রীরা না, দেশের যারা বড় বড় পর্যায়ে আছে তারাও ভয়ে আছে। এখন ওদের কি হবে? মন্ত্রীদের গার্ড এসে সাংবাদিকদের সরিয়ে দেয়, কারণ এই টাকার হিসেব তাদের কাছেও নেই। এই টাকা বাইরের দেশেও পাঠাতে পারছে না। এনিমাস সব কিছুর অ্যাক্সেস রেখে দিয়েছে। 100 কোটি টাকার অ্যাকাউন্ট যাদের আছে তারা কোনো প্রকার ইললিগাল ওয়েতে টাকা ওঠাতে পারছে না। নিলয় পড়াতে আসলো, জেরিনের সামনে বসে আছে।
জেরিন তাকে অনেকগুলো মেসেজ করেছে, নিলয় একটারও রিপ্লাই করেনি। জেরিনের সামনে বসতেই জেরিন প্রশ্ন করলো, টিচার, আপনি কেন মেসেজ সিন করেননি? কতগুলো মেসেজ করেছি জানেন? ফোনের কাছে তেমন থাকি না, ফোন আমার লাগে না তাই। তাই বলে আমার মেসেজগুলো দেখবেন না? কত মেসেজ করেছি জানেন? ধুর, আপনি কেমন যেন কেমন? উপপাদ্যের মতো বিরক্তকর। আচ্ছা, এখন সেই উপপাদ্যই করো। জেরিন রেগে গেছে। জেরিন নিলয়কে পছন্দ করে, কিন্তু স্টুডেন্ট হয়ে কি আর জেরিন এসব বলতে পারে? কিছু সময় অঙ্ক করার পর জেরিন প্রশ্ন করলো, টিচার, আমাকে কেমন লাগে? সুন্দর। না মানে আমাকে আপনার কেমন লাগে? আপনার কাছে আমি কেমন? ভালো। আরে, বোঝাতে চাচ্ছি আমাকে পছন্দ করার মতো কি কিছু দেখেন না? মানে? মানে আমাকে আপনার পছন্দ হয়? হ্যাঁ হয়, ভালো মতো অঙ্ক করে দাও, পছন্দ তো হবেই। উফ, আমার দিকে তাকান তো, আমার মুখের দিকে তাকিয়ে বলুন আমি দেখতে কেমন? সুন্দর। খালি সুন্দর? অনেক সুন্দর। তাহলে আমাকে পছন্দ করেন? চুপ, অঙ্ক করো, বাজে বকো না। জেরিন চুপচাপ বসে আছে, অঙ্কও করছে না। নিলয় উঠে দাঁড়িয়ে বলে, আজকে থাক, অন্যদিন এসে এখান থেকে পড়াবো। নিলয় বের হতে যাবে অমনি জেরিন বলে, কালকে আসবেন, আপনার দাওয়াত রইল। নিলয় না তাকিয়ে চলে আসে। ড্রয়িং রুমে এসে তাকে জেহান সাহেব বসে আছে। নিলয়কে দেখেই ডাকলেন। নিলয়কে বলে, কি ব্যাপার, তোমাকে আজ মুড অফ মনে হচ্ছে? না স্যার, ঠিক আছি তো। আচ্ছা, কালকে সন্ধ্যায় তুমি আসবে, আমাদের তো অনেক বড় উৎসব হবে বাড়িতে। জানো তো, এই এলাকায় সবচেয়ে বড় পরিবার, বড় বাড়ি হলো আমাদের। এখানে আমাদের সব কিছুর অনুষ্ঠান হয়। আর পুরো উপজেলাতে যতগুলো ইউনিয়ন আছে তার মধ্যে অর্ধেক বেশি ইউনিয়নেই তো আমাদের জন্য। আমাদের ওই ধোপাপাড়া থেকেও লোক আসবে, তুমিও এসো। আচ্ছা স্যার, আসবো, এখন যাই। আর শোনো, জেরিন নাকি ক্লাসে এখন ভালো পড়াশোনা করছে, তুমি যেন পড়াশোনা বাদ দিও না। ঠিক আছে স্যার। নিলয় বের হয়ে আসে। আজকে নিশিকে দেখতে পায় না। নিলয় দ্রুত চলে যায় সেখান থেকে। বাড়ির সামনে কোনো একজনকে দেখতে পায় ঘুরঘুর করতে। লোকটা হলো রাজীব, কিন্তু নিলয় রাজীবকে চেনে না। নিলয় বাড়ি থেকে বের হয়ে হাঁটা ধরল। রাজীব আসে পাশে, নিলয়কে বলে, এই যে ভাইয়া, শুনবেন? হ্যাঁ বলুন। এইটা না চেয়ারম্যানের বাসা? আপনি কি চেয়ারম্যানের পরিচিত? না, জেহান স্যারের পরিচিত। ও, কি করলেন আপনি? চেয়ারম্যানের বোনকে পড়াই। রাজীব আর কোনো কথাই বলল না, সে অন্য রাস্তা দিয়ে চলে যায়। নিলয় রাজীবের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নিলয় আর অর্ক বসে আছে। অর্ক কম্পিউটারের সামনে বসে আছে, আর নিলয় ওয়াশরুম থেকে এসে বিছানায় বসলো। অর্ককে কম্পিউটারে বসে থাকতে দেখে নিলয় বলে, ওই, তোকে না বলেছি আমার কম্পিউটার ধরবি না, রেডি হয়ে নে, এক জায়গাতে যেতে হবে। কোথায়? আমি যাকে পড়াই তাদের বাসায়, ইনভাইট আছে, পাঞ্জাবি পর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, 5 জনের ডিটেলস ফাইল রেডি, কি করব? ওটা আলমারির ভিতরে রেখে দে, কেউ যেন খুঁজে না পায়। ঠিক আছে। কিছু সময় পর ওরা দুজন রেডি হয়ে নেয়। নিলয় ম্যাজেন্টা কালারের একটা পাঞ্জাবি পরে, আর অর্ক পরে কালো রঙের পাঞ্জাবি। দুজনে অটোতে করে জেহানদের বাড়ির সামনে আসলো। বাড়ির পাশে যে বড় মাঠ ছিল, সেই মাঠের এক প্রান্তে একটি গির্জা, আর সেই মাঠেই হচ্ছে খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। নিলয় আর অর্ক মাঠের মধ্যে হাঁটছে। হঠাৎ জিসান আসলো নিলয়ের সামনে। নিলয় ব্রো, আমাদের সাথে চলুন। কোথায়? ভয় নেই, আপনার সাথে ছেলেটা আমাদের সাথে থাকবে, ঘুরবে, চলুন। জিসানের সাথে নিলয় যেতে থাকে। গির্জার পিছনে একটি সুন্দর জায়গা, এখানে ভিআইপিদের জন্য বসার জায়গা। নিলয়কে সেখানে দিয়ে জিসান চলে আসে। নিলয় চারপাশে দেখতে থাকে। ফুল, রঙিন কাগজ, বেলুন দিয়ে পুরো মাঠ সাজানো হয়েছে। সামনে অনুষ্ঠানও হচ্ছে। নিলয় চারপাশ দেখতে দেখতে একটা জায়গাতে সে থামে। তখনই কে যেন ওর হাত ধরে একটা রুমে নিয়ে যায়। রুমের ভিতরে অনেকগুলো ফুল রাখা। নিশিকে দেখতে পায় নিলয়ের সামনে দাঁড়িয়ে আছে। নিশি আজকে শাড়ি পরেছে, লাল একটি শাড়ি পরা, চুলগুলো খোলা। খোলা চুলে দ্বিতীয়বার দেখলো নিলয় নিশিকে। নিশিকে যথেষ্ট সুন্দরী লাগছে। নিলয়কে বলে, টিচার, আমাকে দেখতে কেমন লাগছে বলুন তো? নিলয় কথা বলতে পারে না, বুকের ভিতরটা কেমন কেঁপে উঠছে বারবার। নিশিকে এতটাই সুন্দরী লাগছে যে নিলয় চোখ সরাতেই পারছে না নিশির দিক থেকে।
নিলয়ের দৃষ্টি বুঝে নিশি হাসতে থাকে। কি সুন্দর হাসি! সৃষ্টিকর্তা যেন নারীদেরকে সব সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছে। নিশি তার বড় প্রমাণ। নিলয় চোখ সরাতেই পারছে না নিশিকে এতটা সুন্দর লাগছে বলে। পলকের চাহনি দিয়ে চেয়ে আছে নিলয়। নিশি নিলয়ের চোখের সামনে তুড়ি বাজিয়ে বলে, এই যে মিস্টার টিচার সাহেব, কি কি দেখছেন এইভাবে? আপনাকে? আপনি যে এতটা সুন্দর কখনো ভাবিনি। এবার বলেন, পছন্দ হয় আমাকে? হুম। আচ্ছা শোনেন, আপনাকে আমি অ্যাক্সিডেন্টের আগে থেকেই পছন্দ করি। আপনি কে, কোথায় থাকেন, কি করেন, কোনো কিছু না জেনে ভালোবাসতে শুরু করি। সেদিন আমার লোকেরা আপনার সাথে খারাপ আচরণ করেছিল। সেদিনের পর থেকে আপনাকে নিয়ে ভাবতে থাকি। আপনাকে নিয়ে ভাবতে ভাবতে একটা আলাদা ভালো লাগা চলে আসে আমার মনে। তারপর তো অ্যাক্সিডেন্টে আপনি দেবদূত হয়ে এসে আমাকে বাঁচালেন। আপনাকে অপছন্দের কোনো কারণ দেখি না। আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। আর আমার মনে হয় আমার ভালোবাসা গ্রহণ করার মতো যথেষ্ট কারণও আছে, বরং ফিরিয়ে দেওয়ার মতো কিছুই দেখছি না। এখন বলেন, আপনি কি আমাকে ভালোবাসবেন? আমি বলছি না এখনই এসব অ্যাকসেপ্ট করতে হবে। আমি বলছি ভাবুন, ভেবে তারপর আনসারটা জানান। কিন্তু আশা করি আনসারটা যেন হ্যাঁ হয়। নিলয় চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। চোখ দিয়ে নিলয়ের পানি গড়িয়ে পড়ছে। নিশি নিলয়ের হাত ধরল। ছেলেটাকে এভাবে কাঁদতে দেখে নিশির খারাপ লাগে। নিশি বলে, আচ্ছা কান্না করবেন না, আমাকে গ্রহণ করতে হবে এমন না, সমস্যা নেই, আমি নিজেকে মানিয়ে। নিশিকে পুরো কথা বলতে দেয় না নিলয়। নিশিকে সে জড়িয়ে ধরে শক্ত করে। নিশিকে জড়িয়ে ধরে নিলয় আস্তে গলায় বলে, আমিও আপনাকে ভালোবাসি সেই প্রথম দিন থেকে, যেদিন থেকে আপনার সাথে আমার ধাক্কা লাগে। কিন্তু আপনাকে ভালোবাসা যাবে, কিন্তু আপনি আমার হবেন না। নিশি অবাক হয়। তারপর নিলয় নিশিকে জড়িয়ে ধরে। নিশি অবাক হয়, এই প্রথম কোনো ছেলে তাকে জড়িয়ে ধরেছে। ভিতর থেকে বারবার কেঁপে কেঁপে উঠছে নিশি। নিশি যেন হকচকিয়ে গিয়েছে। নিলয় নিশিকে ছেড়ে দেয়। নিশির মুখে দুই হাত রেখে নিশির চোখের দিকে তাকিয়ে বলল, নিশি, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার জন্য নিষিদ্ধ, তুমিও আমার জন্য নিষিদ্ধ। মানে কেন? এটা কেন বলছো তুমি? বলছি, তার কারণ আছে। আমি কি দেখতে খারাপ? না। আমি কি এমনিতে অনেক খারাপ? না তো। তোমার কি রাজনীতি পছন্দ না? আমি কি রাজনীতি ছেড়ে দেব? না, এসব কিছুই না। তাহলে কি? ও, বুঝতে পারছি। আমার ছোট বোনকে পড়াও, আমার বাবা মা তোমাকে বকা দিবে, এসব? না, এটাও না। তাহলে কেন আমি তোমার জন্য নিষিদ্ধ? কেন আমরা একে অপরের আবদ্ধ হতে পারবো না? কিসের বাধা এত? হ্যাঁ। নিশির কথা শুনে নিলয় কিছু বলল না। নিশির হাত ধরল নিলয়। নিচের দিকে তাকিয়ে থেকে নিশির হাত ছেড়ে দেয় সে। কিছুটা দূরে সরে এসে নিলয় নিশির দিকে তাকিয়ে বলে, কারণ আমি মুসলিম। তোমাকে ভালোবাসার আগে জানতাম না তুমি খ্রিস্টান। আমার তোমার ধর্ম আলাদা। নিলয়ের কথা শুনে নিশি অবাক। এত বড় একটা কথা নিশি শুনবে কখনো কল্পনাও করেনি। ওর আঙ্কেল যদি জানে নিশি কোনো মুসলিম ছেলের সাথে রিলেশনে আছে, নিশির অবস্থা যেমনই হোক, সেই ছেলের অবস্থা কী হবে সেটা ভেবে নিশি বড় একটা ঢোক গিলল। নিশির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। নির্বাক চাহনিতে তাকিয়ে থাকে নিশি নিলয়ের দিকে। নিলয়ের কান্নার মানে এখন নিশি বুঝতে পারছে। নিলয় আরও বলে, তুমি হয়তো ভেবেছিলে আমি খ্রিস্টান। তোমার বাবা ঠিকই বলেছে, এই উপজেলাতে মুসলিমদের সংখ্যা হাতে গোনা কয়েকটা। কেবল এমপির পরিবারেরাই আছে, আর সবাই খ্রিস্টান। আমার নাম আবির হাসান নিলয়, আমি মুসলিম আর তুমি খ্রিস্টান। কিন্তু তোমার নাম নিশি হওয়াতে ভেবেছিলাম তুমি মুসলিম। এমনকি আজকের দিনের আগেও জানতাম না যে তোমরা খ্রিস্টান। আমাকে মাফ করে দিও নিশি। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার জন্য নিষিদ্ধ। কিন্তু আমি তো জানতাম তুমি খ্রিস্টান। আর নিশি হলো আমার ডাক নাম। আমার পুরো নাম হলো এলিনা ডিকস্টা নিশি। আমার বাবার নাম জনসন ডিকস্টা ডেহান। কখনো কি নামটাও জানতেন না? আঙ্কেলের নাম মার্কোস ডিকস্টা আয়াস। ওনার নামটাও কি পুরোটা জানতে না? আমরা হলাম ডিকস্টা ফ্যামিলি। নিশির কথায় নিলয় মাথা নাড়িয়ে না বলে। নিশি ধপ করে চেয়ারে বসে পড়ল। কি বলবে বুঝতে পারছে না এখন। মাথাটা যেন ঘুরছে নিশির। চারপাশটা কেমন যেন অনেক অসহ্য মনে হচ্ছে। সে এতদিনে কাউকে ভালোবাসলো না, কিন্তু শেষমেশ যখন ভালোবাসলো, একটা মুসলিম ছেলেকে ভালোবাসলো। দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। নিলয় গিয়ে দরজা খুলে দিল।
জিসান, বাদল, সৈকত, মারিয়া আর খুশি ভিতরে আসলো। নিলয় দ্রুত রুম থেকে বের হয়ে যায়। নিশি চুপচাপ মাথা নিচু করে বসে আছে। জিসান বলে, নিশি আপু, নিলয়কে তুমি ভুলে যাও। আমি জানতে পেরেছি সে মুসলিম। ওর ছোট ভাইয়ের থেকে জানলাম সে এতক্ষণ আমাদের সাথে ছিল। আমরাও বুঝতে পারিনি নিলয় আসলে মুসলিম হবে। সরি আপু। তোরা তো মুসলিম, তোদের সাথে থাকলে তো সমস্যা হয় না, তাহলে নিলয়কে ভালোবাসলে কি সমস্যা? কিন্তু আপু, এটা যদি তোমার পরিবারের মানুষরা জানতে পারে, কি হবে ভাবছো? নিশি আপু প্লিজ, নিলয়কে ভুলে যাও, সে তোমার জন্য না। আমি কিভাবে নিলয়কে ভুলবো? আমি যে ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু তোরা চুপ কর, এখন সামনে থেকে যা তো, আমার কিছুই ভালো লাগছে না। ওরা আর কোনো কথাই বলল না, সেখান থেকে চলে যায়। নিশির অনেক কান্না পাচ্ছে। যাকে সে ভালোবাসলো সে অন্য ধর্মের। নিশি এখন কি করবে? গোপনে মন্ত্রীরা সবাই একসাথে হয়েছে। এনিমাসকে যেভাবেই হোক ধরে ফেলবে। দেশের সব হ্যাকারদের ডেকেছে ফারাদ সাহেব। সব মিলিয়ে 30 জন হবে বড় বড় হ্যাকার। এনিমাসের সব কিছুই তারা নষ্ট করে তাকে ধরার জন্য ফাঁদ পাতার প্ল্যান করে। রিফাত হলো এই হ্যাকারদের মধ্যে সবচেয়ে সেরা। রিফাতকে ফারাদ সাহেব ডাকে। দেখো, অনেক খোঁজ নিয়ে জানতে পেরেছি তুমি হলে দেশের সেরা একজন হ্যাকার। কারো কম্পিউটার বা মোবাইল, এমনকি সিসি ক্যামেরা হ্যাক করতে তোমার ফিনিশিং এর প্রয়োজন হয় না। তুমি পারবে যে এই অ্যানিমাসকে থামাতে। তুমি একটা টিম বানাও, অ্যানিমাসকে অতি দ্রুত সামনে আনতে হবে। ঠিক আছে স্যার, আমাদেরকে একটা সেটআপ রুম দরকার, আর সব সময় বিদ্যুৎ ও ইন্টারনেট সার্ভিস যেন অফ না থাকে। সব রকমের সুবিধা তোমাদের দেওয়া হবে, কাজ শুরু করে দাও। ঠিক আছে স্যার, চিন্তা করবেন না, আমি বেস্ট 20 জনের একটা টিম বানাবো। সবাই একসাথে হয়ে এনিমাসকে ধরবই। ফারাদ চলে আসে। রিফাতদেরকে একটা সেটআপ রুমে নিয়ে যাওয়া হয়। অনেকগুলো পিসি, ল্যাপটপ, কম্পিউটার সেট করে রাখা সেখানে। রিফাত একটি কম্পিউটারের সামনে গিয়ে বসলো। ডার্ক ওয়েবে প্রবেশ করে সে। সেখানে অ্যানিমাসের নেটওয়ার্ক খুঁজতে থাকে, কিন্তু রিফাত ব্যর্থ। অ্যানিমাসের নিয়ে কোনো সার্ভারই নেই। রিফাত অবাক, এত বড় একজন হ্যাকার হয়ে তার কোনো নেটওয়ার্ক সার্ভারই নেই ডার্ক সাইটে। রিফাত একবার তার ভিপিএন চেক করলো, কিন্তু ভিপিএন অ্যাপসে প্রবেশ করতেই তাকে নিয়ে যাওয়া হয় অন্য একটি সার্ভারে। সে দ্রুত ব্যাক আসার চেষ্টা করে, কিন্তু সম্ভব হয় না। ভিপিএন অফও হয় না। তার মানে তার ভিপিএনটা হ্যাক হয়েছে। বড় মনিটরে একটা মেসেজ আসে। হ্যালো হ্যাকার্স, আমাকে কি খুঁজছো? আমি না চাইলে তোমরা কখনো আমাকে খুঁজে পাবে না। আমি অলরেডি তোমাদের সেটআপ রুমের সব নেটওয়ার্ক সার্ভিস হ্যাক করে নিয়েছি। ডার্ক সাইটে আমার নামে সবাই জব করে, আর তোমরা তো সাধারণ একজন হ্যাকার। তোমাদের সাথে খেলে মজা নেই। তবে হ্যাঁ, একটা ক্লু দেই, জন্ম বাংলাদেশেই। 15 বছর পর আমি রাশিয়াতে চলে আসি। এখন খুঁজে বের করো কে আমি। তোমাদের গেমস টাইম শুরু এখন থেকেই। ঠান্ডা মাথায় অ্যানিমাস রিফাতদের হুমকি দিয়ে গেল। ওরা বুঝে যায় অ্যানিমাসকে ধরা মুখের বিষয় না। অ্যানিমাসের জন্য ওরা আর কি বা ফাঁদ পাতবে? ওরাই তো অ্যানিমাসের ফাঁদে পা দিয়ে ফেলেছে। তবুও ওরা এত সহজে হাল ছেড়ে দেবে না। রিফাত ওদের সব হ্যাকারদের সাথে আলাপ করে। আলিফ নামের একজন হ্যাকার বলে, স্যার, আমরা আগে খুঁজে বের করি যে এই দেশের মধ্যে কার অ্যাকাউন্টে কত টাকা আছে। এটা ভালো আইডিয়া। আমরা সেই সব অ্যাকাউন্টগুলোকে খুঁজে বের করব। সেই অ্যাকাউন্টটাকে কিছুদিনের জন্য ব্লক করে দেব, আর একটা অ্যাকাউন্ট নর্মালভাবে রেখে দেব, যেন এনিমাস সেই অ্যাকাউন্টের সব অ্যাক্সেস নিয়ে হ্যাক করতে পারে। আর আমরা ঠিক সেই সময় কোনো অ্যাকাউন্টে টাকা যাচ্ছে সেটা দেখতে পারবো। তারপর ওই অ্যাকাউন্টের মালিককে আমরা ধরবো। সেই বলে দেবে এনিমাসকে, নতুবা সে হলো এনিমাস। গ্রেট আইডিয়া, জলদি শুরু করে দাও কাজ। 100 কোটি টাকা সহ তার উপরে যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টের মালিকদের মেসেজ করো, তাদের স্বার্থে তাদের অ্যাকাউন্টে আমাদের প্রবেশ করার অনুমতি দিক। রাষ্ট্রপতির তত্ত্বাবধানে এটা আমরা করছি। আমি স্যারকে মেসেজ করছি, তোমরাও তোমাদের মেসেজ তৈরি করো। রিফাত আর ফারাদকে কল দিয়ে পুরো বিষয়টা জানিয়ে দেয়। তারপর নিলয় বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হতেই নিশিকে দেখতে পায়। নিশিকে দেখে নিলয় অবাক হয়ে গেছে। তুমি এখানে? আসো আমার সাথে, তোমার সাথে আমার কথা আছে। কিন্তু এখানে কেন? চলো আমার সাথে।
নিশির সাথে নিলয় যায়। নিশি হাত ধরে নিলয়কে রিকশায় ওঠায়। দুজনে কাশেম মামার ফুচকার দোকানে আসে। নিশির সাথে নিলয়কে দেখে সবাই অবাক হয়, কারণ এতক্ষণে সবাই জেনেছে নিশি যাকে ভালোবাসে সে হলো মুসলিম আর নিশি হলো খ্রিস্টান। নিলয়ের হাত ধরে দোকানের ভিতরে আসলো নিশি। নিলয় আর নিশি একটি টেবিলে বসে। সবাই দোকানের ভিতর থেকে বের হয়ে যায়। কি হয়েছে? নিলয়, তোমার কাছে ভালোবাসার মানে কি? নিলয় আশেপাশে তাকায়, কেউ নেই। পুরো ফুচকার দোকানটা একদম ফাঁকা। নিলয় যেন ঘেমে যাচ্ছে, কপালে হালকা বিন্দু ঘাম জমেছে। নিলয় কি বলবে বুঝতে পারছে না। মানুষ হঠাৎ করে খুব সহজ কেন কোনো প্রশ্নে চুপ হয়ে যায়? হয়তো সে কিছু বলতে চায়, নয়তো সে কিছু খুঁজেই পায় না, কিংবা বিষয়টা সে এড়িয়ে যেতে পারে। তবে এক্ষেত্রে নিলয়ের এখন কি বলা উচিত সেটাই ভেবে পাচ্ছে না। নিশি কিছুটা নরম সুরে বলে, কি হলো বলো? আশেপাশে কেউ নেই। নিলয় বলে, পানি হবে? নিশি ইশারা করতেই মারিয়া দৌড়ে এসে এক বোতল পানি দিয়ে চলে যায়। নিলয় সেটা ঢক ঢক করে গিলে খেলো। মাথাটা নিচু করে নিশিকে বলল, ভালোবাসা জিনিসটা দুই ধরনের, সহজ ও কঠিন। আমার কাছে ভালোবাসাটা অনেক কঠিন কিছু। তুমি হয়তো বলতে পারো ভালোবাসা ধর্ম, চেহারা, খোড়া, কানা, প্রতিবন্ধী বা ধনী গরিব মানে না, কিন্তু এটা আসলে বাস্তবিকভাবে একদমই ভুল। কারণ বাস্তবতা শেখাবে দুমুঠো ভাতের জন্য আকাশ পরিমাণ ভালোবাসা হারিয়ে যাচ্ছে। আমার কাছে ভালোবাসাটা হলো বালুর মতো। রোদ পড়লে যেমন বালু চিকচিক করে, তেমনি ভালোবাসাতে আরও ভালোবাসা দিলে সেইটা চিকচিক বা ভালোবাসার প্রতি আগ্রহ বাড়ে। কিন্তু এক্ষেত্রে দুই পক্ষের মতের মিল থাকতে হবে। ভালোবাসার কোনো ধর্ম হয় না, এটা যেভাবে গ্রহণ করা হয় বা প্রদান করা হয় সেভাবেই অনিয়মে চলতে থাকে। এর জন্য বাধা ধরা নিয়মেরও দরকার পড়ে না। তবে এটা মনের ব্যাপার। তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তোমার আমার ধর্ম আলাদা। এখানে ভালোবাসার কোনো দোষ নেই, সে চলতেই থাকবে। মূল বিষয় হলো একসাথে থাকা। আদৌ কি সম্ভব? বাস্তবতা ভেবে দেখো, তোমার ধর্মকে তুমি যেমন সম্মান করো, আমার ধর্মকেও আমি সম্মান করি। তাই এখানে না তুমি আমাকে ভালোবেসে নিজের ধর্ম ত্যাগ করবে, আর আমি তো কখনোই করব না। এখন বলো, আর কি প্রশ্ন থাকবে? নিশি নিলয়ের সব কথা মনোযোগ দিয়েই শুনেছে। নিশি নিলয়ের হাত থেকে পানির বোতল নিয়ে পুরোটা শেষ করে নিলয়ের দিকে তাকায়। নিলয় চুপচাপ মাথা নিচু করে বসে আছে। নিশি জোরে একটা শ্বাস নিয়ে বলে, নিলয়, ভালোবাসা এতটাও কঠিন না, খুব সহজও না। তবে আমার কাছে সহজ বিষয়। যদি বলি আমি তোমার জন্য সব ছেড়ে দেব, তোমাকে পেতে চাই সবকিছুর বিনিময়ে, তাহলে তুমি কি বলবে? যদি বলি আমি তোমার সাথে সবকিছু ভাগ করে থাকতে চাই, তুমি কি থাকতে দিবে? যদি তোমাকে পাওয়ার জন্য আমি বেঁচে থাকা অবধি সংগ্রাম করতে পারবো, তখন কি করবে? নিলয়ের যেন অবাকের শেষ নেই। এভাবে নিলয়কে কেউ চাইবে সেটা নিলয় ভাবতেও পারেনি। নিলয় এখন কি করবে বুঝতেও পারছে না। নিলয়ের হাত ধরল নিশি। নিশি বলে, নিলয়, তুমি শুধু আমার পাশে থেকো। আমি তোমাকে ভালোবাসবো সব সময়। একসাথে আমরা থাকবোই। আচ্ছা, কিন্তু তোমার ফ্যামিলি? সেটা পরে দেখা যাবে। ওরা দুজন সবাইকে ডাকে। সবাই এসে ফুল ছড়িয়ে যায়। নিশি অনেক খুশি সে নিলয়কে পেয়েছে। আয়াস সাহেবের পাশে নিশি বসে আছে। নিশিকে নিয়ে জনতহবিল করেছে আয়াস সাহেব। এই তহবিল থেকে প্রতি মাসে প্রতিটা পরিবারকে খুব অল্প মূল্যে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দেওয়া হবে। আয়াস সাহেব এই প্রকল্প উদ্বোধন করে মিডিয়ার সামনে এসে বলে, আমি সব সময় জনগণের পাশে ছিলাম এবং এখনো থাকব। আমার ক্ষমতার প্রয়োজন নেই, আমার প্রয়োজন মানুষের ভালোবাসা। আপনারা যারা এই উপজেলাতে আছেন সব পরিবারকে খুব অল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস প্রদান করা হবে। তাই এর জন্য একটা কার্ড বানানো হবে। প্রতিটা কাউন্সিলে আমার তত্ত্বাবধানে প্রতিটা পরিবারকেই এই দ্রব্য প্রদান করা হবে। প্রয়োজনে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে মনে রাখবেন। আসেন আমরা একসাথে কাজ করি, একসাথে সামনে এগিয়ে যাই।
আয়াজ সাহেবের এই প্রকল্পে বিরাট বড় যে রাজনৈতিক প্ল্যান আছে সেটা উনি ভালোই জানেন। এই প্রকল্পে আয়াজ সাহেবের টার্গেট হলো জনগণকে নিজের সাথে রাখতে চাই। এটা তার প্ল্যান, এর প্রথম স্টেপ। জনগণ খুশি, যাই হোক জনগণ তো কিছু পাচ্ছে। নির্বাচিত সরকারের পক্ষ থেকে যা অনুদান আসে সে অনুদানের সব টাকা এমপি চেয়ারম্যানের পকেটেই চলে যায়। যদিও নিশি অবধি এখন কোনো কিছুই জানে না, যা আসে তা পলাশ নিজেই জমায়। এই জন্য আয়াসের এই প্রকল্পে জনগণের সুবিধা যা আছে সেটা জনগণও জানে, কিন্তু এদের পিছনে আয়াস সাহেবেরও সুবিধা আছে। আয়াস সাহেব 10 মিনিট কথা বলে স্টেজ থেকে নিচে নেমে আসে, জনগণের কাছে গিয়ে বসে, কতগুলো ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্টও করে দিয়েছে। এরকমেরই একটা চান্স খুঁজছিল সে, আর পেয়েও গেছে। যা দিয়েছে অ্যানিমাসের মাধ্যমে সে এরকম একটা প্ল্যানিং করে, কারণ সামনেই এমপি নির্বাচন, আর এখনই সুযোগ এই জনগণের পাশে থাকার। স্যার, কেউ একজন আপনার সাথে দেখা করতে চেয়েছে। নাম বলল রাজীব। সিকিউরিটি গার্ড রাজীবের নাম শুনতেই রাজ তাকে ভিতরে আসতে বলে। রাজ সিগারেট জ্বালায়। দরজার কাছে রাজীব আসলো। রাজীব বলে, ভিতরে আসবো স্যার? আসো। স্যার, একটা খবর দেওয়ার আছে। কি খবর? এত দূরে আসলাম, এখানে আসলাম, একটু বসতে বলবেন না? আচ্ছা বসো। বসলাম। একটু চা কফি সাথে বিস্কুট কি পাবো না? যে খবরটা দিতে আসছি সেটা শোনার পর আপনি একদমই নেচে উঠবেন না। বেশি বক বক না করে কাজের কথা বলো। দরজায় কাজের লোক আসলো। ছোট্ট ট্রেতে কফির সাথে বিস্কিটও আছে। রাজীবের সামনে দিতেই রাজীব বিস্কিটের প্যাকেট ছিঁড়ে কফির মগে বিস্কিট ডুবিয়ে খেতে থাকে। পুরো 1 কাপ কফি শেষ হওয়ার পর রাজীব রাজের দিকে শান্তভাবে তাকায়। রাজ তাকিয়ে আছে রাজীবের দিকে। এবার বলো, কি এমন খাস খবর আছে? আছে তো, একটা সিগারেট হবে? এই নে ধর, 1 প্যাকেটই আছে, নিয়ে যা। ধন্যবাদ। এবার বল কি খবর? এই নিন। রাজীব তার কাছে থাকা ছোট্ট ব্যাগ থেকে কতগুলো ছবি বের করলো। রাজের দিকে সেগুলো বাড়িয়ে দিয়ে বলল, টিপস দেন স্যার। রাজ ছবিগুলো দেখেই অবাক। সাথে সাথে 5,000 টাকা মানিব্যাগ থেকে বের করে রাজীবকে দিয়ে দেয়। তারপর রাজের দিকে কতগুলো ছবি বাড়িয়ে দেয় রাজীব। রাজ ছবিগুলো হাতে নেয়। ছবিগুলো সোজা করে সেদিকে তাকিয়ে থেকে হাসতে শুরু করলো। রাজীব বলে, বলেছিলাম না, যা দেখাবো তা আপনি খুশি হবেন। এই ছেলেটাকে নিশি ভালোবাসে। নিশির সাথে সব সময় এই ছেলেকে দেখা যায়। তাদের ক্লোজ ছবিও আছে। ওয়াও, এগুলো তো দরকার ছিল। ছেলেটার ব্যাপারে খোঁজ নাও, কোথায় থাকে, কি করে, নিশির সাথে কবে থেকে ঘরে, সবকিছু খোঁজ নাও। অবশ্যই নিব, কিন্তু এত বড় খবর দিলাম, তার জন্য কি টিপস পাবো না? তুই শালা বহু হারামি তো। কি করব স্যার বলেন, হারামিদের সাথে বেড়াতেই হচ্ছে। একটু হারামি হলে কি হয়? চুপ, এই নে টাকা, তারপর এখান থেকে কেটে পড়। ও হুটহাট আসবি না, অফিসে বলে দিলাম। রাজীবের দিকে মানিব্যাগ থেকে 5,000 টাকা বের করে দিতেই রাজীব সেটা দ্রুত হাতে নিয়ে সোজা অফিস থেকে বের হয়ে আসে। রাজ, নিশি আর নিলয়ের একসাথে ছবিগুলো হাতে নিয়ে দেখতে থাকে, আর টিভিতে আয়াজ সাহেবের ভিডিও দেখছে। রাজ নতুন কিছু করতে চাচ্ছে, দেখা যাক কি ঘটে। নিলয় আর নিশিদের প্রেম এগিয়ে চলছে। জেরিনের সাথে নিলয় আগের মতো কথা বলে না, কারণ যেদিন নিশির লোক নিলয়কে অনুষ্ঠানে নিয়ে যাচ্ছিল জেরিন সেটা দেখতে পায়। দরজার আড়ালে আড়ালে নিলয় আর নিশি সব কথা শুনতে থাকে। জেরিন জেনে ফেলে নিলয় হলো মুসলিম, যা ওর পরিবার কখনোই মেনে নেবে না। আর আয়াজ সাহেব তাদের পরিবার ধর্ম নিয়ে বেশ সতর্ক, ওদেরকে মেরে ফেলবে যদি তিনি জানেন। জেরিন সব ভেবে নিলয়ের থেকে দূরে চলে আসে। যখন দৌড়ে অনুষ্ঠানের ভিতর থেকে চলে আসবে জেরিন, এমন সময় কেউ একজন জেরিনকে বলে, আস্তে দৌড়ান, পড়ে গেলে সবাই তো আপনাকে চটকে চচ্চড়ি বানিয়ে দেবে। জেরিন থামে, ঘুরে তাকিয়ে দেখে একটা ছেলে। জেরিন কিছু বলে না। আবার দৌড়াতে যাবে, তখনই ছেলেটা হাত ধরে জেরিনের। জেরিন ঘুরে তাকাতে ছেলেটা ইশারায় সামনে তাকাতে বলে। জেরিন সামনে তাকিয়ে দেখে একটা গাড়ি ক্রস করছে রাস্তা। জেরিন যদি দৌড়াতো তবে সেই গাড়ির সাথে ধাক্কা লাগতো। ভাগ্যিস ছেলেটা পিছন থেকে জেরিনের হাত ধরেছিল। জেরিন হাত ছাড়িয়ে বলে, ওই কে আপনি? আমার নাম অর্ক গোমেজ। অর্ক জেরিনকে দেখেই পছন্দ করে ফেলে, কিন্তু এটা খ্রিস্টানদের অনুষ্ঠান, এখানে সব খ্রিস্টানদের আগমন। এই জন্য জেরিনকে ইমপ্রেস করার জন্য নিজের নামের সাথে গোমেজ অ্যাড করে দেয়। জেরিন বলে, তার মানে আপনি খ্রিস্টান? নামটা শুনেননি মনে হয়। না, শুনেছি। কোথায় যাবেন?
অনেক জোরে দৌড়াচ্ছিলেন। হিল পরে এত জোরে দৌড়াতে নেই, স্লিপ করবে, নয়তো কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যাবেন। এটা ঠিক না। আপনি আমার সব কিছু নোটিশ করছেন না কি? হুম হুম। আসলে অনেকটা সময় এখানে আমার সবচেয়ে সুন্দর জিনিস চোখে পড়েছিল। বলেন তো কোনটা সুন্দর জিনিস? ক্রিসমাস ট্রি? না, ওটা থেকেও বেশি সুন্দর, আকর্ষণীয় জিনিস, যেটা দেখলে খালি দেখতে ইচ্ছা করে। কি জিনিস আমাকে দেখান তো। সেই জিনিসটা হলো আপনি। আপনি হলেন ওই অর্ধ হাজার খানিক মানুষের ভিতরে সবচাইতে সুন্দর জিনিস। গোলাপি কালারের লেহেঙ্গাতে আপনাকে যেন মনে হয়েছে কোনো সৌন্দর্যের দেবী এসেছে আমার সামনে। আপনার নাকটা হলো রাজহাঁসের মতো সুন্দর সাদা। শুনেন, এখান থেকে যাওয়ার পর আমার চোখে যদি সমস্যা হয়, দোষটা কিন্তু আপনার। ও মা, কেন কেন আমি কি করলাম? আমি বেশি উজ্জ্বল জিনিস দেখতে পারি না, যেমন সূর্যের দিকে বেশিক্ষণ তাকালে চোখ জ্বলে। আর আপনি তো সূর্যের থেকেও বেশি উজ্জ্বল, আপনার দিকে তাকে থাকতে ইচ্ছা করে। আর তাতেই তো আমি চোখে কেবলমাত্র শুধু রিফ্লেক্স হিসেবে আপনার প্রতিবিম্ব দেখছি। এখন কি হবে? পাগল নাকি আপনি? সস্তা ফ্ল্যাট করা বন্ধ করেন। এগুলো আমাকে বলে কোনো দরকার নেই, বুঝেছেন মিস্টার অর্ক? আচ্ছা ঠিক আছে, যান তাহলে, আর আসবো না সামনে। কথাটা বলে অর্ক চলে যায়। কয়েক সেকেন্ডের ভিতরে অর্ক ভিড়ের মধ্যে হারিয়ে গেছে। জেরিন অবাক হয়। এটা কি হলো? কেমন ছেলে রে বাবা? সারাক্ষণ দেখলো আর এতটুকু কথাতে চলে গেল। এটা কিছু হলো নাকি? জেরিন ভিড়ের ভিতরে অর্ককে খোঁজার চেষ্টা করে, কিন্তু অর্ককে কোথাও পায় না সে। কেমন যেন হঠাৎ মন খারাপটা জেঁকে বসে জেরিনের মনে। নিলয়ের কথা মনে পড়ে। অর্কর ছেলেটা তাকে হাসিয়েছে। ছেলেটা তো দারুণ, কিন্তু ছেলেটা কোথায় গেল? তাকে কি আর খুঁজে পাওয়া যাবে না? কেন এভাবে ভিড়ের ভিতরে হারালো? কতগুলো ভাবতে ভাবতে বেশ রাতেই জেরিন বাড়িতে ফেরে। বিছানায় শুয়ে আজ সন্ধ্যার পরে সবকিছু ভাবতে থাকে, কিন্তু নিলয়ের কথা কম মনে পড়ে ওর। তার মানে কি এটা ওর আবেগ ছিল, ভালো লাগা ছিল কেবলমাত্র? এনিমাস আয়াজ সাহেবকে নক করেছে। আয়াজ সাহেব বলে, তোমার প্ল্যান অনুসারে কাজ শুরু করে দিয়েছি। 2 মাস পারও হয়েছে, এখনো অবধি সবকিছু ঠিকঠাক আছে। টাকা লাগলে বলবেন। এনিমাস, তুমি আমাকে কেন টাকা দাও বলো তো? সৃষ্টিকর্তার অনুসারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিলেন, সেটা হলো জীবিত থাকা অবস্থায় কেউ যদি 1 টাকা দান করে, মৃত্যুর পর তাকে 1000 টাকা দানের পরিমাণ সোয়াব দেওয়া হয়। মনে করেন আপনাকে আমি সৃষ্টিকর্তার ওসিলায় দুনিয়াতেই কোটি টাকা দিচ্ছি। কিন্তু আমি কবে দান করেছিলাম? সেটা বলা যাবে না। তবে এটা মনে রাখুন, কোনো হ্যাকার এমনি এমনি বন্ধুত্ব করে না, ফায়দা তার আছেই। তবে আপনার ব্যাপারে আমি নিঃস্বার্থ। আচ্ছা, আমি ভাবছি এমপির সব সিক্রেট বিষয় আমি জানতে চাই, তারপর সেগুলো প্রকাশ করতে চাই পাবলিকের সামনে। হ্যাঁ করবেন, কিন্তু সেটা ইলেকশনের পর। ইলেকশনের আগে করলে আপনাকে ধরা হবে। আর যেহেতু তাদের সরকার ক্ষমতায়, আপনাকে রিমান্ডে নিয়ে সব কিছু জিজ্ঞাসা করবে। আপনার আর ইলেকশনে দাঁড়ানো হবে না। আপনার কাজ হলো প্রতিটা গ্রামে যাওয়া আর সেখানে বিশুদ্ধ পানির টিউবওয়েল প্রতিষ্ঠা করা, আর ফ্লোর পাকা করে সেখানে আপনার নাম লিখে আসা, আর কাঁচা রাস্তাগুলোতে পাকা করার ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু তার আগে আপনি ব্যাংক থেকে 1 কোটি টাকার লোনের রসিদ ম্যানেজ করুন। ব্যাংক থেকে আপনাকে যেন 10 কোটি টাকা লোন দেয় এমন ব্যবস্থা করুন, আর আপনার বিজনেস বাড়ান। কিন্তু কেন? আমার কাছেই তো অনেক কোটি টাকা আছে, ব্যাংক থেকে কেন লোন নিব? আপনি এত বোকা কেন বলেন তো? আপনার কাছে এত টাকা আছে, সেই টাকা আপনার টেক্সটাইল বিজনেস থেকে এসেছে। কত কোটি এসেছে সেখান থেকে? খুব জোর 5 কোটি, কিন্তু এই প্রকল্পে 100 কোটি লাগবে। ব্যাংক থেকে আপনি যখন কোটি টাকার লোন নেবেন, পেপারস যখন আপনার কাছে থাকবে, তখন দুদক যদি এসে আপনাকে ধরে আর বলে যে আপনি যে রাস্তা পাকা করছেন, উপকার করছেন, টাকা কোথায় এত আপনার, সব হিসেব কোথায় দেখান, তখন আপনি ব্যাংক থেকে লোন নেওয়া সব পেপারস দেখাবেন। আপনাকে তারা আর কিছুই বলবে না। ওরা ভাববে যে না, আপনি নিজের টাকার পাশাপাশি ব্যাংক থেকে লোন নিয়েও বড় প্রকল্প তৈরি করছেন।
কিন্তু যদি ওরা বলে যে কেন করছি, এটা নিজের লস করে। আপনি জনগণকে ভালোবাসেন, তাই দেখাতে চান যে এমপি বা মন্ত্রী না হয়েও মানুষের পাশে দাঁড়ানো যায়। আপনাকে খেলতে হবে মানুষের আবেগ নিয়ে, তবেই তো এমপি হতে পারবেন। আপনার পরিচিতি বাড়াতে হবে। বুঝে গেছি, আর বলতে হবে না। এবার পলাশ বুঝবে যে আমি ওর জন্য একটা কাটা হয়ে আসছি। এনিমাস আর কিছু বলল না। আয়াস সাহেব এনিমাসের সাথে কথা বলেই অনেক খুশি। নীলয় রুমে বসে নিশির সাথে চ্যাট করছে। হঠাৎ নিশি বলে, নিলয়, তোমাকে অনেক দেখতে ইচ্ছে করছে, একটু বাসার সামনে আসবা? এখন রাত প্রায় 1টা বেজে গিয়েছে। এত রাতে তোমাদের বাসার সামনে যাব? তোমার আঙ্কেল দেখলে মারবে আমাকে। হুম, কেউ জানবে না, আসো না প্লিজ। কালকে দেখা করি। না না, এক্ষুনি আসতে হবে। এক্ষুনি মানে এক্ষুনি। অগত্য নীলয় রেডি হয়। অর্ক বলে, কোথায় যাও এত রাতে? নিশির সাথে দেখা করতে। আমিও যাব, লেটস গো। না, 5 জনের ফাইল জমা দিতে বলেছিলাম, সেটা করেছিলি? অনেক আগেই করেছি। চলো না ভাইয়া, একসাথে যাই। আচ্ছা। বাড়ির বাইরে বেরিয়ে আসে ওরা দুজন। কোনো গাড়ি নেই। নীলয় আর অর্ক হাঁটতে হাঁটতে প্রায় 1 ঘন্টা হাঁটার পর নিশিতের বাড়ির সামনে আসে। নিশি 2 তলাতেই থাকে। নীলয় নিশিকে কল দেয়। নিশি সাথে সাথেই বারান্দায় এসে দাঁড়ায়। নীলয় ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে। নিশি ভিডিও করে, নীলয়ও ভিডিও করে। অর্ক সামনে এসে নিশিকে হাই দেয়। নিশিও মুচকি হেসে হাই দেয়। নিশি কল দেয়। হ্যালো। বাইরে থাকো, আমি আসছি। এই না না, কেউ যদি দেখে কি হবে বুঝতে পারছো? এসো না। চুপ, দাঁড়াও। নিশি রুম থেকে বের হয়। সিঁড়ি দিয়ে যখন নামবে তখনই পিছন থেকে জেরিন বলে, আপু, এত রাতে তুমি চোরের মতো করে কোথায় যাও? ও তুই? ও বাবা, চমকাই দিলি। মানে অন্যদিন তো ভয় পাও না, তাহলে আজকে হঠাৎ ভয় পেলে কেন? আসলে তোর টিচার এসেছে, ওর সাথে দেখা করতে যাচ্ছি। আমিও যাব। এত রাতে তোমাকে বাইরে একা যেতে দেব না, মাকে ডাকবো। চুপ কর বই, আই, কিন্তু কোনো শব্দ করবি না, শয়তান মেয়ে। ওকে, দাঁড়াও, জুতা নিয়ে আসি। নীলয় পায়চারি করছে। অর্ক চুপচাপ নীলয়ের পায়চারি গুনছে। 41, 42, 43। ওই থাম তো। আচ্ছা ভাইয়া, নিশি আপুর কোনো ছোট বোন নেই? থাকলে দেখা যাচ্ছে আমরা একসাথে এখানে বসতে পারতাম পরের বার। এই মাইর খাবি? চুপচাপ বসে থাক। বলেছিলাম না রুমে থাক, কেন আসছিস? তোমার পায়চারি করা দেখতে। গুনলাম এতক্ষণে কতগুলো পায়চারি করেছো। একজন। ওই চুপ, এরপর আর কিছু বলিস না। প্রেমে পড়িসনি তো, বুঝবি না। অপেক্ষা করাটাও একটা ভালোবাসা। হঠাৎ ওরা গেট খোলার শব্দ পায়। দারোয়ান বাইরে আসে। নীলয় আর অর্ক উঠে দাঁড়িয়েছে। নীলয় দারোয়ানকে দেখেই বলে, অর্ক, পালা, দৌড় দে। ঠিক তখনই নিশি বলে, ওই পালাও কেন? আমি আছি তো। নিশি দারোয়ানের পিছন থেকে বের হয়। নীলয় বুকে ফু দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিশি সামনে এসে দাঁড়ায়, কিন্তু দারোয়ান গেট বন্ধ করে না। আরো একজন বের হয়। জেরিন বের হলো। জেরিনকে দেখে নীলয় চমকে ওঠে। স্টুডেন্ট আসছে, তার আপু আর টিচারের প্রেম দেখতে। হাই হাই, নীলয় যেন দৌড়ে পালাতে পারলেই বাঁচে। তবে জেরিনকে দেখে নীলয়ের পেছনে দাঁড়ানো অর্ক তো অবাক। জেরিন বেরিয়ে নীলয়কে দেখছিল। হঠাৎ পাশ থেকে কেউ একজন হাত তুলে তাকে হাই দিতে দেখে। জেরিন সেদিকে তাকায়। সেই ছেলেটা না, যাকে সে বড়দিনের উৎসবে দেখেছিল? সে এখানে কেন? নিশি নীলয়দের কাছে আসে। নীলয়ের হাত ধরে বলে, চলো সামনে হাঁটি। ওই জেরিন, এবার তুমি যা, অনেক ঠান্ডা পড়ছে। না আপু, আমিও যাব। অর্ক, জেরিনের সাথে থাক। নীলয়ের কথা শুনে অর্ক তো এক লাফে জেরিনের কাছে আসে। নীলয় আর নিশি দুজনে আগে আগে হাঁটে। নীলয়ের হুডির পকেটে হাত দিয়ে হাঁটছে নিশি। নীলয় বলে, জেরিনকে কেন আনলে? ও দেখে ফেলেছে আসার সময়, পিছু লাগছে, তাই আনতে হলো। সে কি জানে আমাদের রিলেশনের কথা? হ্যাঁ, শুরু থেকেই ওকে সব বলেছিলাম। আচ্ছা, কোথায় যাব? শীত পড়ছে অনেক, কাশিম মামার ফুচকার দোকানে যাব। শীতের ভিতরে গরম গরম চটপটি ফুচকা খাবো। হায় রে পাগলিটা আমার,
ওরা দুজন গল্প করতে করতে যাচ্ছে। পিছনে 5 হাত দূরে পাশাপাশি হাঁটছে অর্ক আর জেরিন। জেরিন বলল, আপনি আমার টিচারের কে হন? আপনার টিচার মানে নীরব ভাই আপনাকে পড়ায়? হ্যাঁ, আপনি জানেন নাকি? হুম, আর ও তো আমার ভাইয়া হয়। কি, তার মানে আপনি মুসলিম? নিলয় আমার ভারত ভাইয়া। আমার মায়ের সাথে ওর মায়ের ভালো সম্পর্ক ছিল। ওহ, তাই বলেন? কেন কেন, আপনিও কি আমার পকেটে হাত গুজে হাঁটা চিন্তা করছেন? একদমই না। মন্দও তো না, আমি কিছু মনে করব না। হাঁটতে পারেন, নয়তো আমার হাতের মধ্যে দিয়ে হাত দিয়ে হাঁটতে পারেন। খুব শখ, তাই না? হুম, কারণ আপনি তো আমাকে ভিড়ের ভিতরে খুঁজেছিলেন, তাই না? আপনি জানেন, তাহলে সামনে আসেননি কেন? আপনাকে দূর থেকে দেখছিলাম, আর আপনি তো বললেন চলে যেতে। আমি কি করব? কেউ কোনো কথা বলল না। মোড় বাজারে আসে ওরা 4 জন। কাশেম মামার দোকান বন্ধ। নিশি পকেট থেকে ফোন বের করে কাশেম মামাকে কল দেয়। এত রাতে ওনাকে ডাকবে? শোনো মিস্টার টিচার, এই শীতের রাতে গরম গরম চটপটি ফুচকা খাওয়ার আলাদাই মজা। আর আমরা তো কাপল, আমাদের জন্য তো এটা আরও স্পেশাল হবে। 3-4 বার রিং হয়। কাশেম মামা ফোন ধরে। নিশি তাকে দোকান খুলতে বলে। নিশির জন্য কাশেম মামা সবকিছু করতে পারে। উনি প্রায় কাঁপতে কাঁপতে এসে দোকান খুলল। নিলয় আর নিশিকে দেখে তিনি হাসলেন। খুশিতে যেন ওনার মুখে হাসিতে ভরে গেছে। পাশে জেরিনা সেদিনে সেই ছেলেটাকেও দেখতে পাই। দোকান খুলতেই বলে, এত রাতে আইসো ভিতরে আসো তোমরা। নিলয়কে নিয়ে নিশি দোকানের ভিতরে আসে। এক কোণাতে গিয়ে বসে দুজন। নিলয়ের গায়ে চাদরও ছিল। নিশি সেটা নিয়ে দুজনকে এক চাদরের ভিতরে গা ঘেঁষে বসে। নিশি নিলয়ের কাঁধে মাথা রাখে। এক হাতে জড়িয়ে বসে আছে সে, আর নিলয় নিশির গায়ে চাদর দিয়ে পেঁচিয়ে রাখে। অর্ক আর জেরিন ওদের দিকে তাকিয়ে আছে। তারপর ওদের 2 টেবিলে চটপটি আর ফুচকা দিয়ে যায় কাশেম মামা। অর্ক জেরিনের দিকে তাকিয়ে আছে। জেরিন ফুচকা নিতে যাচ্ছিল। তখনই অর্ক একটা ফুচকা হাতে নিয়ে জেরিনের দিকে বাড়িয়ে বলে, মিস জেরিন, তোমাকে নিয়ে আমার কল্পনা শুনবে? তোমাকে দেখার পর আমি হারিয়ে গিয়েছিলাম আমার চেনা অজানা মানুষের নিকট হতে। সহসা আমি আনন্দে পাগল হয়ে গেছিলাম। আত্মীয় বন্ধু সবার কাছে হঠাৎই হাস্যপদ তোমাকে দেখার পর। মনে আমার কখনোই ইচ্ছা ছিল না লোভ। এখন পাপ এসে আমার রাতের ঘুমকে নষ্ট করে দেয় তোমাকে দেখার পর। তোমার কাছে যেতে ভয়ে আমি আড়ষ্ট হয়ে যাই। কথা বলতে গলা শুকিয়ে কাঠ হচ্ছে, তবুও চোখ বুজে আজ বলবোই ভালোবাসার কথা। তোমাকে ভালোবাসি। অর্কের কথা শুনে জেরিন অবাক হয়। কি সুন্দর করে প্রপোজ করলো ফুচকা বাড়িয়ে দিয়ে জেরিনের দিকে। জেরিন একবার অর্কের দিকে তাকায়, তো আরেকবার মুচকি হাসে। কি করবে বুঝতে পারছে না। কেমন যেন একটা খুশি খুশি ভাব সারা মনে বয়ে যেতে থাকে। কিন্তু পরক্ষণে ভাবে সবকিছু ঠিক থাকবে কিনা। নিশির কথা মনে পড়ে। আপু যদি পারে, আমিও কেন পারবো না? জেরিন আর দেরি করে না। তাড়াতাড়ি অর্কের হাত থেকে ফুচকাটা নিয়ে মুখে পুরে দিয়ে চিবিয়ে বলে, গ্রহণ করলাম, কিন্তু আমাকে কখনো মিথ্যে বলা যাবে না। সব সময় সত্য বলতে হবে। আমার কাছে কিছু লুকানো যাবে না। ঠিক আছে, সবকিছুতে রাজি। ওরা 4 জন ফুচকা খেতে থাকে। ওদিকে জামিলা গোমেজ উঠেছে ওয়াশরুমে যাওয়ার জন্য, কিন্তু উঠেই দেখে রুমের একটা বাথরুমে তার হাজবেন্ড আছে। সেজন্য তার ছোট মেয়ে জেরিনের রুমে আসে, কিন্তু রুমে এসে দেখতে পায় জেরিন নেই। জামিলা বেগম ওয়াশরুম ব্যবহার করে নিশি রুমে যায়। নিশিও রুমে নেই। দুটো মেয়ে যে কোথায় গেছে খুঁজতে থাকে সারা বাড়ি, কিন্তু কোথাও নেই। দারোয়ানের কাছে আসে জামিলা। দারোয়ান চেয়ারে বসে ঝিমুচ্ছে। জামিলা বলে, ওই এজুজ ডিউটি না করে ঘুমাও। ম্যাম, আপনি এত রাতে বাহিরে কেন? নিশি আর জেরিন কোথায়? ওনারা আসলে ম্যাম না বলো। ওনারা দুজন তো বাহিরে গেছে, বলছে ফুসকা খেতে যাচ্ছি। মা আসলে যেন না জানাই, চলে আসবে। কি হো, এত রাতে বাইরে গেছে? ওরা আসুক, ওদের আজকে দুটোকে যে কি করব। কোথায় গেছে, কোন দোকানে গেছে? কাশেম মামার দোকানে। ওখান থেকে নিলয়ের বাড়ি কাছে না? দাঁড়াও। জামিলা বেগম নিলয়ের নাম্বারে ফোন করে। নিলয় আর নিশি দুজনে বসে গল্প করছে। হঠাৎ নিলয়ের ফোন বেজে ওঠে। নিলয় ফোনটা হাতে নিয়ে চমকে ওঠে। নিশির মায়ের কল। নিশিও দেখতে পায়, সেও চমকে ওঠে। নিলয় দ্রুত ফোন রিসিভ করলো। হ্যালো আন্টি। নিলয়, তুমি কি ঘুমাচ্ছ? না,
জেগেই বই পড়ছিলাম আর কি। কি হয়েছে? এত রাতে কল দিলেন? খারাপ কিছু হয়েছে? বাবা দেখো না, তোমাদের ওদিকে যে কাশেম মামার দোকান আছে, চটপটি ফুচকার দোকান চিনো? জি চিনি, ওখান দিয়েই তো আসি। কি ফাজিল মেয়ে হয়েছে আমার। ওরা দুজন রাত 1টার দিকে বাহিরে ফুচকা খেতে গিয়েছে। ওর বাবা ঘুমাচ্ছে, যদি জানে কি হবে বলো তো। ওর আঙ্কেল যদি বুঝতে পারে ঘরে এত রাতে মেয়েরা নেই, আমাকে যে কি করবে। ওদেরকে একটু দেখে সোজা বাসায় দিয়ে যাও তো। জি আন্টি, আমি এখনই দেখছি। চিন্তা করবেন না, বাসার কাউকে জানাতে হবে না। আপনি চুপচাপ গিয়ে শুয়ে পড়েন, আমি ওদেরকে নিয়ে এসে কল দিচ্ছি। ঠিক আছে বাবা, তুমি আছো বলেই ভরসা পাই। জলদি নিয়ে আসো, আমি তাহলে অপেক্ষা করছি। জি আন্টি। জামিলা ফোন কেটে দেয়। নিলয় যেন হাঁপ ছেড়ে বাঁচে। শীতের ভেতরেও কপাল ঘেমে গিয়েছে, বুকটা ধকধক করে কাঁপছে। নিলয় নিশিকে বলে, জলদি চলো, তোমার মা বসে আছে। আরে এখনই যদি যাই তাহলে ভাবে তুমি সাথেই ছিলা। এত দ্রুত নিয়ে আসছো বুঝে যাবে তো। একটু পরে যাও, 10 মিনিট পরে যাবে, ওকে? না না, উঠো। ওই মামা, এগুলো নিয়ে যান, বিলটাও নিয়ে যান। অর্ক উঠো। পরে যাব, রেখে দাও তোমার কাছে। আমার যেতে ইচ্ছে করছে না। নিলয় চলো, তোমার বাসায় যাই। মার খাবা? চলো বলছি। নিশিকে নিয়ে নিলয় বের হয়। কাশেম মামা দোকান বন্ধ করে দিল। 4 জন রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। 10 মিনিটও লাগে না হেঁটে যেতে নিশিদের বাড়ি। 5 মিনিটে একটু বেশি সময় লাগবে। নিশি নিলয়ের কাছে আসে, নিলয়কে জড়িয়ে ধরে, তারপর নরম গলায় বলে, ও নিলয়, তোমাকে রেখে দিতে ইচ্ছে করছে না। তোমার সাথে তোমার বাসায় নিয়ে যাও না প্লিজ, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। নাউজুবিল্লাহ, এই মেয়ে বলে কি? এর মানে কি? কি যেন বললাম? নাউজুবিল্লাহ মানে কি? ও, এর অর্থ হলো এই খারাপ বা অন্যায় কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। ও, আমাকে আরো শেখাবা? কেন? আমি যদি তোমার কাছে আসি তাহলে তখন তো আর তুমি খ্রিস্টান মেয়েকে বিয়ে করবা না, তাই না? আমাকে তখন তোমাদের ধর্ম গ্রহণ করতে হবে। কিন্তু আমাদের ধর্ম গ্রহণ করতে হলে আমাকে নয়, আল্লাহকে ভালোবেসে ভয় করে বিধান মেনে নিজ ইচ্ছাতে আসতে হয়। তুমি শিখাবা আল্লাহকে ভালোবাসা। আচ্ছা এখন ছাড়ো, ওরা দেখছে তো। আমার হুডির চেইন খুলে তার মধ্যে ঢুকে গেছো। উফ, সরো। না না, আমার তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। আসলে আমার মনে হয় অর্ক হেব্বি বান্তর একটা ছেলে, ফ্লার্টের 1 নাম্বার। আমার বোনের হাত ধরেও ফেলেছে। আমি শিওর ওরা আমাদের ফাঁকি দিয়ে প্রেম করবে।